দেন আপনার ভিডিওগুলো দেখেছি, ইভেন ইউটিউব থেকে আরো ভিডিও দেখলাম যে কিভাবে করতে আর কি কোডিং করতে হয়। তো কোশ্চেন প্যাটার্ন দেখে আমার মানে একটু অড লাগতেছে, আসলে আমি কি পারবো কিনা বা আমার দ্বারা আসলে সম্ভব কিনা। তো আবার কোথায় যে কিভাবে প্রোগ্রাম করে কিভাবে যে সাবমিট করতে হবে সেগুলো দেখলাম, এখনো শুরু করিনি। ভাবছি আজকে রাত্রে থেকেই শুরু করব, এই জন্য আর কি একটু হিন্টস চাইতাম, মানে হিন্টস এর জন্য বা প্রথমটা একটু দেখাই দিলে ভালো হতো আর কি, যেভাবে এভাবে করো। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আমি স্ক্রিনটা শেয়ার করি। আপনি যে গাইডলাইনগুলো চাচ্ছেন সেগুলো অলরেডি আপনাদেরকে দেয়া হয়ে গেছে, আমি দেখাচ্ছি। হয়তোবা আপনি অ্যাসাইনমেন্টের ডকটা ভালো মতো খেয়াল করেন নাই, আমি হ্যাঁ দেখাচ্ছি। ভাইয়া, খেয়াল করছি, সবই দেখছি, ইভেন আমি আনিকার হুম সাথে কথা বলেও নিছি। আমি হুম হুম। বললাম না যে শুরু করছি, কিন্তু আমার কোশ্চেন গুলোই আর কি একটু প্রবলেম হয়, যে আমি কোশ্চেন কোশ্চেন প্যাটার্ন দেখে বুঝতেছি যে এটা বলতেছে, কিন্তু ওই যে ইনপুট নেওয়ার সময় উম হুম। কোন ভেরিয়েবল গুলো নিব, আসলে ফ্লোটে নিব কিনা বা ইন্টিজারে নিব কিনা বা লং লং এ নিব কিনা। যদিও আমার ডাটা টাইপস লং লং, তারপরে এগুলো দিয়ে আমি কখনোই কোনো প্রোগ্রাম সেভাবে করি নাই। তো ওই আচ্ছা সম্পর্কে আমার ধারণা খুবই কম। আমি বরাবরই সি নিয়ে যখন ক্লাস হয়েছে, তো আমি ইন্টিজার আর ফ্লোট আর মাঝে মধ্যে স্যাররা যতটুকু হিন্টস দিছে অতটুকুই জানি, এর বেশি আমার করা হয়নি। তো সেই ক্ষেত্রে দেখা যেত আমি যখন কোশ্চেন গুলো দেখতেছি, সবগুলো কোশ্চেন আমার দেখা হয়েছে, ইভেন আপনার এই আউটলাইনটা কিন্তু মানে যে আহ, আপনার যে হিন্টস গুলো দিয়ে দিচ্ছেন সেগুলো কিন্তু আমি এ বি সি এই ভিডিও গুলো দেখছি আজকে সারাদিন বসে বসে। কিন্তু আমার কাছে আচ্ছা। যেটা মনে হয়েছে যে আমি ওই কনফিউশনে পড়ে যাই আর কি, যে এখানে কি লং লং নিব না, মানে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করব কি কোন ডাটা টাইপ দিয়ে, মানে সেটাই আমার বেশি কনফিউশন তৈরি হয় আর কি। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আমি আপনাকে যে সাজেশনটা দিব, জাস্ট a minute, আমি আপনার প্রোফাইলটা একটু দেখি। কারণ অ্যাসাইনমেন্ট যেটা বলতেছেন আপনি, অ্যাসাইনমেন্ট ওয়ানটা আপনি তখনই সলভ করতে যাবেন যখন আপনি আমাদের অ্যাসাইনমেন্ট ওয়ানের আগে দেখেন প্রি রিকুইজিট গুলো কি আপনার। আমাদের কোর্স আউটলাইনটা যেভাবে তৈরি করা হয়েছে, আপনি যদি ওই কোর্স আউটলাইনটা 99%ও ফলো করেন, আপনি ট্রাবল মানে আপনার প্রবলেম হবে এই কোর্সে। আপনাকে একদম 100% আমাদের কোর্স আউটলাইনটা ফলো করতে হবে। একটু পরেই বুঝবেন আমি কেন এই কথাগুলো বলতেছি। যেমন দেখেন, ক্লাস 1 থেকে আপনাকে PP0 সাবমিট করতে হবে বা সলভ করতে হবে একদম বুঝে বুঝে। আপনি PP0 একদম বুঝে বুঝে সলভ করেছেন, আই হোপ। আমি এখানে দেখতে পাচ্ছি PP0-তে 3টা প্রবলেম ছিল, আপনি সেগুলো সলভ করেছেন, ইটস গ্রেট। এরপরে যদি আমি একটু যাই ক্লাস 2 থেকে PP1, তো আমি এখানে দেখতেছি আপনি PP1-এ 10টা প্রবলেমই সলভ করেছেন, ভালো। এরপরে আমি যাচ্ছি ক্লাস 3-তে, এখানে আছে PP2, তো আপনি PP2 এর 9টি সলভ করেছেন। তার মানে আপনি এখন অ্যাসাইনমেন্ট 1 শুরু করার জন্য রেডি। এখন দেখেন, ক্লাস 4 থেকে, সরি আমি ভুল বলছি, আপনি এখনো রেডি না। কেন রেডি না? আপনি ক্লাস 4 থেকে PP যে 3 আছে সেটা কিন্তু এখনো আপনি ও শুরু করে দিয়েছেন, 9টায় সলভ করছেন। দ্যাট মিনস, আমি আবার রিপিট করতেছি, অ্যাসাইনমেন্ট 1-এর জন্য যা কিছু দরকার আপনি সলভ করে ফেলছেন। এখন একটা কোশ্চেন আপনি করলেন যে ভাই আমি লং লং এর যে ডিক্লারেশনটা সেটা আমি বুঝতেছি না, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি আপনি PP3 সব প্রবলেমই সলভ করে আসছেন। তাহলে আপনি PP3 না, লং লং এর টপিকটা মেবি ছিল PP2-তে। আমি যদি একটু PP2-তে যাই। ভাই আমি এক মিনিট, আমি হুম ওইটা প্রথমে ইন্টিজার দিয়ে হুম করছি, করে যখন হুম গ্রুপে ওইটা আমার আউটপুটটা ইরর আসতেছিল আর কি, একটাই আউটপুট ইরর হুম দেখাইতেছিল আর কি, নিতেছিল না। হুম তো হুম। এটা আমি অনেক ভাবে করার চেষ্টা করার পর যখন পারতেছিলাম না, তখন আমি গ্রুপে বলার পরে আমাকে মেবি সুমাইয়া না আনিকা দুজনের মধ্যে যে কোনো একজন বলছিল যে এটা লং লং দিয়ে করো তাহলে এটা হবে। হুম। জাস্ট এখন তখনই আপনি, আর কি। ওকে, আমি আপনাকে ক্লিয়ার করি। এই যে ব্যাপারটা যে আপনাকে সুমাইয়া বলছে যে আপনি লং লং ইউজ করেন, এই যে আপনি সুমাইয়া বলার কারণে আপনি যে লং লংটা ইউজ করে ফেলছেন, এই ব্যাপারটাই হচ্ছে, এটাই হলো মিস্টেক। যে সুমাইয়া বলছে আপনি লং লং ইউজ করে ফেলছেন, এই জিনিসগুলাই করা যাবে না। আপনি লং লং কেন ইউজ করবেন সেটা আপনাকে বুঝতে হবে, যে আমি আসলে লং লংটা কেন ইউজ করব। আপনি লং লং ইউজ করে একসেপ্টেড হয়ে গেছে, এটা কোনো প্রবলেম না। যে লং লং ইউজ করে আমি একসেপ্টেড করে ফেলছি, এটা কোনো সাকসেস না, বা এটা আপনার কোনো অ্যাচিভমেন্ট না। অ্যাচিভমেন্ট কোনটা? যে আপনি যদি একদম নিজে নিজে সলভ করতে পারতেন, সেটা হতো আপনার অ্যাচিভমেন্ট। অথবা
যে সুমাইয়া যেহেতু আমাকে বলছে লং লং ইউজ করতে, আমি লং লংটা কেন ইউজ করব সেটা আমাকে বুঝতে হবে। আমি আপনার এই টপিকটা আরেকবার ডিসকাস করে দেই, তাহলে আপনার জন্য বেটার হবে। কিন্তু এই যে এটা কত, পিপি 2, পিপি 2 হচ্ছে আমাদের কত নাম্বার ক্লাস? ক্লাস 3। ক্লাস 3-তে কিন্তু আমি লং লং ইন্টিজার এগুলো একদম ডিটেলসে এক্সপ্লেন করেছিলাম। আপনি কি ক্লাস 3 রেকর্ডটা একদম ভালো মতো দেখেছিলেন ওই পার্টটা? ভাইয়া পুরাটাই আমি বুঝছি, ইভেন আমি আপনাকে যদি চান তো আমি আমার খাতার ছবি তুলেও দিতে না না পারি। না না, সেটা দিতে আর হবে না। কিন্তু প্রচুর নোট করার অভ্যাস আছে, ছোট থাকতে আমি হুম প্রচুর নোটস করি। ইভেন মানে হুম। টুকিটাকিও সব লিখে রাখি। তো সেই আচ্ছা। ক্ষেত্রে দেখা গেছে আমি খুব ভালোভাবে চেক করছি, কিন্তু আমার কাছে যেটা হুম একটু কনফিউশন মনে হয়েছে যে এই কনসেন্ট্রেন্ট যেটা বলছেন, এই ব্যাপারটা আমি অনেকবার বুঝার চেষ্টা করছি, কিন্তু আমার কাছে একটা লাগে, আচ্ছা আমি তো 10-20 দিয়ে করছি, তো এটার হুম আউটপুট হচ্ছে যদি 10-20 দিয়ে করি তাহলে তো মানে 200-র উপরে যাবে, এর বেশি তো আর হুম হয় না। সেই হুম ক্ষেত্রে কেন বললো যেহেতু আমি ইনপুটটা নিতে পারি একের পরে 10-9টা শূন্য দিয়ে করলে আমি তো অত পর্যন্ত নিতে পারি, তাহলে এই ক্ষেত্রে আমার এটা কেন যাবে না? আমার এটা একটা আচ্ছা। থাকে, কুইরি থাকে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে যখন যাইতেছিল না ওইটা আর মাথার ভিতরে ঢুকে নাই। তো ওই ওই সময় ওই প্রোগ্রামটা সাবমিট করা দরকার ছিল, যেহেতু আমিও মানে প্রপার টাইমটা ওইভাবে ম্যানেজ করতে পারিনি, লেট হয়ে গেছে ফার্স্টের দুইটা। তো সেই ক্ষেত্রে এটা করার জন্য ওই সময় ওইটাই দিয়ে করলাম। ইভেন তখন থেকে আমি লং লংটা সম্পর্কে হালকা পাতলা আমার ক্লিয়ার কনসেপ্টটা মানে ক্লিয়ার হয়েছে। তো এখনো একদম ওই যে কনসেন্ট্রেন্ট যেটা, এটা একবারই এখনো পুরো ফাইনালি আমার মানে ক্লিয়ার হয় নাই, কিছুটা আচ্ছা ঠিক ল্যাকিংস আছে। রয়ে গেছে। ওকে। আপনার যে কনফিউশন গুলা সেটা আমি বুঝতে পারছি। আই থিঙ্ক সেটা হচ্ছে আপনার মোট কোশ্চেন হচ্ছে আপনি প্রবলেম সলভ করতে গেলে থিঙ্ক এইভাবে করেন যে এখানে 10-20 দেয়া আছে, আমি 10-20 ইনপুট দিচ্ছি, আমার আউটপুটও এটা শো করতেছে, তো আমার প্রবলেম তো সলভ হয়ে গেছে, সাবমিট দিলে একসেপ্ট কেন করে না? আপনার এটা 1 নাম্বার কোশ্চেন। একটা কোশ্চেন হচ্ছে এখানে যে কনস্ট্রেন্টসটা আছে, এই কনস্ট্রেন্টস হচ্ছে শর্ত। ব্যাপারটা দেখেন, কম্পিটিটিভ প্রোগ্রামিং এ আপনাকে এখানে যে টেস্ট, এটাকে বলা হয় টেস্ট কেস। এই টেস্ট কেসটা আপনাকে প্রথমে ম্যাচ করতে হবে। এটা আপনার থাকবে প্রথম মাইলস্টোন, যে এটা আপনি মিলাতে পারতেছেন। এখন এটা মিলাতে গিয়ে 10-20 আপনি দেখতেছেন এটা ইন্টিজারে আছে। এখন মোট কোশ্চেন হচ্ছে আপনি যে কোডটা লিখবেন সেটাকে যে আমি 10-20 দিয়ে চেক করব সেটা তো 100% কনফার্ম। অন্য কোনো ভ্যালু দিয়ে যে চেক করব না সেটার কি কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ ভাইয়া, আমি অন্য ভ্যালু দিয়েও চেক করছি, যেমন আমি হ্যাঁ, আহ, আপনি যেখানে 10 দিছেন সেখানে আমি 30 দিছি বা 40 দিছি, যেখানে 20 দিছেন এক্স্যাক্টলি। এবার 60 আমি আপনাকে ক্লিয়ার বা করি। 80 এবার আপনি দিয়ে আমার, করছি। হ্যাঁ এক্স্যাক্টলি আপনার অ্যাপ্রোচ ঠিক আছে। এবার আমি আপনাকে ক্লিয়ার করি যে আপনি যে চেকটা করছেন 30 দিয়ে, 40 দিয়ে, 50 দিয়ে, এই যে চেকিংটা এটা আপনি কত পর্যন্ত করবেন বা আপনার উচিত, এটা একটা কোশ্চেন আসতে পারে আপনার। আপনি এটা কিভাবে বুঝবেন আমার যে উম, যত আমি নাম্বার শেষ করি, যত আচ্ছা ঠিক আছে। আমি শেষ করি। আপনার একটা মনে কোশ্চেন আসতে পারে যে আপনি কতগুলো ভ্যালু দিয়ে চেক করলে আপনার এটা হতে পারে। সাপোজ আমি আপনাকে একটা সিম্পল ই দেই, এক্সাম্পল দেই। ধরেন আপনাকে আমি A/B এরকম একটা প্রবলেম দিছি যে দুইটা ভ্যারিয়েবলের ভ্যালু আপনাকে দিব, আপনি জাস্ট সেটার ভাগফলটা প্রিন্ট করবেন এখানে। তো এখন আমি আপনাকে A আর B এর ভ্যালু দিছি, সাপোজ A এর ভ্যালু হচ্ছে 10 আর B এর ভ্যালু হচ্ছে 2। তো আপনি ইউজারের কাছ থেকে 10 ইনপুট নেওয়ার জন্য ইন্টিজার একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছেন লাইক A, 2 ইনপুট নেওয়ার জন্য একটা ভ্যারিয়েবল ইনপুট করছেন লাইক B। আপনি 10/2 দেখতেছেন ভাগ করে, ভাগফলটা সুন্দর করে 5 চলে আসতেছে। এবার গিয়ে আপনি কি করলেন, আপনি সাবমিট করে দিলেন। এখন সাবমিট করতে গিয়ে দেখলেন কি জানেন, আপনি একটা ইরর খেয়ে গেছেন। সেটা হচ্ছে কি, ইনফিনিটি হয়ে গেছে রেজাল্ট। মানে আপনি ওইটা তো দেখতে পারবেন না আপনি, কিন্তু দেখবেন ওখানে মানে সাকসেস হয় নাই এরকম একটা জিনিস। এখন আপনার মনে কোশ্চেন আসতে পারে এটা আবার কি জিনিস? করতে বললো ভাগ A আর B, ভ্যালু দিল 10 আর 2, আমি তো কোডটা করলাম বাট আমার কোড অ্যাকসেপ্টেড কেন হচ্ছে না?
এটা আপনার একটা মনে কোশ্চেন আসতে পারে। এবার আমি আপনাকে বলি কেন আপনার কোডটা অ্যাকসেপ্ট হবে না। এই প্রবলেমটা এখন অ্যাড করা হয়নি, আমি একটু পরে অ্যাড করে দিব। এটার অ্যাক্সেস না হওয়া, এই অ্যাকসেপ্টেড না হওয়ার কারণ হচ্ছে আমি যেটা করেছি ব্যাকগ্রাউন্ডে, আমি 10 টু, এটা হলো কেস নাম্বার 1, এটা আপনাকে দিয়ে দিছি, এর ভ্যালু 10 আর বির ভ্যালু 2। কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডে আপনার কোডটাকে আরেকটা ভ্যালু দিয়ে চেক করতেছি, সেটা কি জানেন? 20 আর হলো 0। এবার যখন এই ভ্যালুটা দিয়ে আমাদের এই কম্পাইলার আপনার কোডটা রান করতেছিল, তখন সে দেখলো এরকম 20/0। কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করলে সেটা কি আসে? ইনফিনিটি আসে। এন্ড দ্যাটস ওয়াই আপনার কোডটা অ্যাকসেপ্টেড হচ্ছিল না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে এই বি এর ভ্যালুটাকে আগেই ইফ কন্ডিশন দিয়ে চেক করে ফেলতে হবে। যদি বি এর ভ্যালু কখনো 0 হয় তাহলে আমি ভাগই করব না, আর যদি না হয় তখন আমি ভাগ করব। এই অ্যাপ্রোচে যদি আপনি কোডটা করেন তখন আপনার কোড অ্যাকসেপ্টেড হবে। এবার বুঝতে পারছেন আপনার কোডটা ভুল কোথায়? ঠিক এরকম জি ভাবে ভাইয়া, বুঝতে আপনার পেরেছি। এই সলিউশনটা, মানে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে আপনার কোড যে টেস্ট কেসটা দেয়া আছে, এই টেস্ট কেসে দিয়ে কখনোই চেক করা হবে না। আপনার কোডটাকে আরো অনেক ধরনের টেস্ট কেস দিয়ে চেক করা হবে। এইটা সবসময় মনে রাখবেন। এগুলাকে বলা হয় কর্নার কেস। এই যে একটা কেস আমি দেখালাম না, এগুলাকে বলা হয় কর্নার কেস। এই যে 20 আপনার কম্পিটিটিভ প্রোগ্রামিং এ আপনাকে মেইন প্যারা দিবে এই কর্নার কেস। আপনি টেস্ট কেস মিলায় ফেলতে পারবেন, এখন যেরকম দেখলি টেস্ট কেস মিলায় ফেলতে পারতেছেন, আপনার অতটুকু কনফিডেন্স গ্রো হয়ে গেছে। এখন আপনাকে কনফিডেন্স গ্রো করতে হবে কর্নার কেস নিয়ে চিন্তা করা। এন্ড সেই কর্নার কেসটা কি, এবার আসি। এই যে এখানে কনস্ট্রেন্টস যে দিয়ে রাখছি আমি, এর মানে কি জানেন? আমি যে দুইটা ভ্যারিয়েবল এক্স আর ওয়াই, এই এক্স আর ওয়াই এর ভ্যারিয়েবলের ভ্যালু আমি ম্যাক্সিমাম কত দিতে পারি সেটার রেঞ্জটা আমি এখানে বলে দিছি। খেয়াল করেন, এক্স এর ভ্যালু ম্যাক্সিমাম 10⁹ হতে পারে, এন্ড ওয়াই এর ভ্যালু ম্যাক্সিমাম 10⁹ হতে পারে। তো ইন্টিজারের রেঞ্জ কত? এটা হলো ইন্টিজারের রেঞ্জ। তার মানে আমার এক্স আর ওয়াই আমি ইন্টিজারে ডিক্লেয়ার করতে পারি, কোনো সমস্যা হবে না। কারণ আমি এক্স এর মধ্যে সর্বোচ্চ 10⁹ ভ্যালু দিব, যেটা আমি ইন্টিজারের মধ্যে স্টোর করতে পারি। আবার আমি ওয়াই এর মধ্যে সর্বোচ্চ 10⁹ ভ্যালু দিতে পারি, যেটাও আমি ইন্টিজারে স্টোর করতে পারি। এতটুকু তো জানেন, রাইট? জি ভাইয়া, জানি। এতটুকু তো জানেন যে 10⁹ থাকলে আমাকে ভ্যারিয়েবল কোন ডেটা টাইপ ডিক্লেয়ার করতে হবে, এতটুকু তো আপনি ক্লিয়ার, রাইট? জি ভাইয়া। কনফিউশন থাকলে আবার বলেন কাইন্ডলি। কনফিউজ যদি থাকেন এখন আমাকে বলেন, কারণ নেক্সট যেটা আলোচনা করব এখানে কনফিউজ থাকলে তখন বুঝবেন না। আচ্ছা ভাইয়া, আবার একটু আলোচনা করেন। ওকে, আমি জানি, যদিও আমি আপনার ফেস দেখতেছি না, বাট আমি স্টুডেন্টের ভয়েস শুনলেই বুঝতে পারি, তারপর সে বুঝছে কি না বুঝে নাই। ওকে, দেখেন, তার মানে আপনাকে আমাকে আবার টপিকটা একদম ফার্স্ট থেকে রিভিউ করতে হবে। দেখেন, এই জন্যই বলি যে লাইভ ক্লাসে জয়েন করেন। ইন্টিজার এ ইকুয়াল টু, সাপোজ আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম scanf %d, %a। এবার আমি ইনপুট নিয়ে জাস্ট হচ্ছে এটাকে প্রিন্ট করব, $a। দেখেন, আমি যদি এই কোডের মধ্যে 10 দেই, কোডটাকে রান করি, 10 দেখতে পাচ্ছি। তারপর আমি যদি এখানে হচ্ছে লগ ইন করতে বলতেছে, আমি যদি এখানে 100 দেই, কোড যদি রান করি 100 হচ্ছে। আমি যদি এখানে 1000 দেই, রান করি 1000ই আসতেছে। 10⁻⁴ যদি 4 দেই, 10⁻⁴ মানে তো বুঝেন যে একের পরে 4টা শূন্য, ইজ ইট? ভাইয়া এগুলো তো বুঝছি। হ্যাঁ, ওকে, এবার আপনি পুরোটাই বুঝেন। এখন 10⁵ যদি আমি দেই, রান করি, 10⁵ আসবে। 6 দিলে 10⁵ আসে, 7 দিলে সেটাও আসে। যদি 10⁸ দেই, সেটা রান করলেও ঠিক মতো আউটপুট আসে। দেন 10⁹ রান করলে সেটাও আসে। এবার যদি আমি 10⁻10 দেই, দেখবেন এখানে সেটা গার্বেজ ভ্যালু দিচ্ছে। কেন? কারণ সেটা এখন ইন্টিজারের রেঞ্জ ক্রস করে ফেলছে। এখন এই যে ইন্টিজারের রেঞ্জ যে ক্রস করে ফেলছে, তাহলে ইন্টিজারের যে বড় ডেটা টাইপ দিতে হবে, তার মানে এখানে আমাকে লং লং দিতে হবে। এখন আমি যদি লং লংটা দেই, লং লং এর জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে এলএলডি। এখন দেখেন, এবার আমার পারফেক্টলি কাজ করতেছে। তো এবার আগের যে প্রবলেমটা এখানে দেখেন,
এখানে ঠিক সেই কনস্ট্যান্সটাই দিয়ে রাখছে, যে এখানে বলতেছে তোমার এক্স আর ওয়াই এর যে ম্যাক্সিমাম ভ্যালু, বা এই শর্তটার মানে কি, এটা তো ম্যাথমেটিক্স, যে এই শর্তটার মানে কি, যে এক্স আর ওয়াই এর ভ্যালু -10⁹ থেকে +10⁹ পর্যন্ত হতে পারে। এখন আপনি যখন এটা দেখলেন যে ভাই আমার এক্স আর ওয়াই এর ভ্যালু -10⁹ থেকে +10⁹ পর্যন্ত হতে পারে, তাহলে আমাকে এক্স আর ওয়াই ডাটাটাই ইন্টিজারে ডিক্লেয়ার করলেই হয়ে যাবে। আর এখানে যদি 10⁻10 থাকতো তাহলে আমি লং লং ডিক্লেয়ার করতাম। তাহলে আমি আমি কি করব, ইন্টিজার এক্স আর ওয়াই ডিক্লেয়ার করলাম ইন্টিজারে, শেষ। এবার আমাকে কি করতে হবে, দুইটার ইনপুট নিতে হবে। এবার তো বুঝছেন কেন আমি ইউজ করছি ইন্টিজার, এবার বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি এবার। Okay, দেখেন এখন আমাকে কি করতে হবে, এই এক্স আর ওয়াই এর ভ্যালু প্রথমে যোগ করতে হবে। এবার আপনাকে থিঙ্ক করতে হবে যে দুইটা 10⁹ এর ভ্যালুকে আমি ধরে নিচ্ছি ম্যাক্সিমাম এক্স আর ওয়াই এর ভ্যালু আমাকে দিছে, ম্যাক্সিমাম দিয়ে দিছে, যে এক্স এর ভ্যালু 10⁹, ওয়াই এর ভ্যালু 10⁹। এটা দিয়ে আমার কোডটাকে কেউ একজন রান করবে। তাহলে আমি যদি দুইটা 10⁹ কে যোগ করি, তাহলে রেজাল্ট কত হবে বলতে পারবেন? দুইটা 10⁹ কে যোগ করলে কত হয়? 18, মানে 10⁻80। নার্সারিতে নিয়ে ভর্তি করাই দিব। 10⁹ আর 10⁹, এই দুইটাকে যদি গুণ করি তাহলে হবে 10⁻18, গুণের সময় পাওয়ার যোগ হয়। আর আপনি 10⁹ আর 10⁹, এই দুইটাকে যদি যোগ করে তাহলে হবে 2 × 10⁹, মানে দ্বিগুণ হয়ে যাবে। গট ইট? জি ভাইয়া, সরি। ওকে, তাহলে এবার আমি জিনিসটাকে ভেরিফাই করি, যে ইন্টিজার অ্যাড, আমি ইন্টিজার দিয়ে দেখতেছি যে আমি আমার ওইটা ই করে কিনা, স্টোর করতে পারি কিনা। দেখেন ইন্টিজার অ্যাড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। এবার প্রিন্টএফ %d, অ্যাড, অ্যাড এর ভ্যালুটাকে প্রিন্ট করতেছি। দেখেন আমি এবার 10⁹ দিয়ে চেক করবো দুইটা, দুইটা 10⁹, মানে এক্স এর ভ্যালু 10⁹, ওয়াই এর ভ্যালু 10⁹। কোড রান করলে কি হবে, যোগফলটা প্রিন্ট হবে। দেখেন কি আসছে, কয়টা দেখেন, শূন্য কয়টা, 1 2 3 4 5 6 7 8 9, মানে মানে ব্যাপারটা হচ্ছে 2 ইন্টু কি জানি বলছিলাম, 2 × 10⁹। দেখেন 10কে যদি আমি দুই দ্বারা গুণ করি, 10 দুগুণে 20, তার মানে আলটিমেটলি আমাকে ওই রকম এই রেজাল্টটাই আসবে আর কি, এটাকে। এখন মোট কথা 2 × 10⁹, কনস্ট্রেন্টসটাকে যদি আমরা মানে ইগনোর করি, তাহলে আলটিমেটলি ব্যাপারটা কি হচ্ছে, 10⁹ হচ্ছে না? জি ভাইয়া। হ্যাঁ, আমি জানি এখানে বুঝেন নাই, জাস্ট এতটুকু বোঝার চেষ্টা করেন। ছি, আমি যদি এই এটা কি? কনস্ট্রেন্ট, হ্যাঁ, আমি যদি কনস্ট্যান্সটাকে ইগনোর করি, আমি জাস্ট যদি এটাকে কল্পনা করি, তার মানে আমি বুঝতে পারতেছি আমার অ্যাডিশনটা ইন্টিজারে চলে যাবে। তার মানে আমার অ্যাডিশনের ডেটা টাইপ নিয়েও টেনশন নাই, ইন্টিজারে ডিক্লেয়ার করতে পারবো। এবার নেক্সট টেনশন, সেটা হচ্ছে কি, সাবট্রাকশনের ক্ষেত্রে আমি ইন্টিজার দিয়েই রাখতেছি, দেখি কি হয়, এক্স মাইনাস ওয়াই। এবার আমি ওই সাবট্রাকশনের ভ্যালুটাও প্রিন্ট করব। আমি প্রত্যেকটা জন আলাদা আলাদা প্রিন্টএফ ইউজ করতেছি, বেসিক কোড করি যাতে সবাই বুঝতে পারে। সাবট্রাকশন। এবার একটা জিনিস চিন্তা করেন তো, ধরেন আপনার এই বক্সের মধ্যে দুইটা বক্স আছে, আপনি এই বক্সটার ভিতরে 5টা আম আছে। আপনি যদি এই 5টা আম থেকে 2টা আম এই বক্সে রেখে দেন, তাহলে এই বক্সের ধারণ ক্ষমতা কমছে নাকি বাড়ছে? 5টা আম আছে, 2টা আম এখানে রাখলাম, তাহলে এখানে আম কয়টা থাকলো, 3টা। তিনটে তার ছিল। মানে এই বক্সে আমি আরো 2টা আম রাখতে পারবো। তার মানে আমি বলতে পারি এই বক্সের ধারণ ক্ষমতাটা বেড়ে গেছে, কারণ আগে আমি রাখতে পারতাম না, এখন আমি রাখতে পারবো। তো ঠিক বিয়োগের ক্ষেত্রে আমি যদি দুইটা 10⁹ ভ্যালু চিন্তা করি, ম্যাক্সিমাম যদি দিবে, তাহলে 10⁹ মাইনাস 10⁹, অ্যান্সার কত হবে? বিয়োগ করলে কত হবে?
1 থেকে 1 বিয়োগ করলে কত হয়? রুবিনা আছেন? হ্যালো, ভাইয়া জিরো। বলতেছি 1 থেকে 1 0, তাহলে 10 টু দি পাওয়ার 9 থেকে 10 টু দি পাওয়ার 9 বিয়োগ করলে কত হবে? জিরোই। 0 হবে। এটা বলতে এতক্ষণ 0। তাহলে এখন দেখেন একদম 0 হয়ে গেছে, এটা কি ইন্টিজারে রাখতে পারবো? জি। এটা কি ইন্টিজারে রাখতে পারবো আমি 0 কে? জিরো তো -1 থেকে 10 টু +10⁻৯, তো মানে আমার রাখা যাবে জিরোটা তো। কি এই রেঞ্জের মধ্যে আছে? এই জি রেঞ্জের মধ্যে ভাইয়া। কি 0 আছে? হ্যাঁ, হ্যাঁ। না এই রেঞ্জের মধ্যে জিরো আছে তো, 0 1 থেকে শুরু না। হ্যাঁ, তাহলে কি জিরোটাকে আমি ইন্টিজারে রাখতে পারবো? হ্যাঁ, রাখতে পারবো তো। হ্যাঁ, এক্স্যাক্টলি। তার মানে আমার বিয়োগ ফলের যে ভ্যালুটা সেটাকেও আমি কি করতে পারবো? ইন্টিজারের মধ্যে স্টোর করতে পারবো। এটা বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। এতক্ষণ পর্যন্ত আমি আপনাকে বুঝাইছি যে অ্যাডিশনে কেন ইন্টিজার ইউজ করব, সাবট্রাকশনে কেন ইন্টিজার ইউজ করব। আপনি কি এই দুইটা পার্ট ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, ফাইন। এবার আপনি নেক্সটে আসেন। দেখেন এবার মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে চিন্তা করেন এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু 10 টু দি পাওয়ার 9, ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু 10 টু দি পাওয়ার 9। এই কম্পিটিটিভ প্রোগ্রামিংটা রিয়েল লাইফের অনেক কিছু শেখায়। সেটা হচ্ছে আপনাকে সবসময় ওর্স কেস নিয়ে চিন্তা করতে হবে, মানে সবচেয়ে খারাপ সিচুয়েশনে কি হতে পারে। সবচেয়ে খারাপ সিচুয়েশন চিন্তা করে আপনাকে ডিসিশন নিতে হবে, যেটা রিয়েল লাইফের ক্ষেত্রেও অনেকটা এক্সাম্পল স্বরূপ, যে মাঝে মধ্যে আমাদেরকে অনেক ডিসিশন নিতে হয় সবচেয়ে খারাপ সিচুয়েশন চিন্তা করে। ওকে, দেখেন তো 10 টু দি পাওয়ার 9 অ্যান্ড 10 টু দি পাওয়ার 9 সর্বোচ্চ আমাকে এই ভ্যালুটা দিবে এই কনস্ট্যান্সটা যদি আমি ফলো করি। তাহলে 10 টু দি পাওয়ার 9 এন্ড 10 টু দি পাওয়ার 9 গুণ করলে কত হয়? 10 টু দি পাওয়ার 18। এবার বলেন তো এই 10 টু দি পাওয়ার 18 কে কি আমি ইন্টিজারে রাখতে পারবো? না, কেন? আর এটা তো ধারণ ক্ষমতাই 10⁹ তো সেই ক্ষেত্রে তো এটা আরো দ্বিগুণ হয়ে গেছে। হুম, তো মানে মোট কথা এটার ভ্যালু তো আরো ইন্টিজারের বেশি ধারণ বেড়ে ক্ষমতা। গেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। মোট কথা ইন্টিজারের ধারণ ক্ষমতা হচ্ছে ম্যাক্সিমাম 10 টু দি পাওয়ার 18। আচ্ছা, আমার পাশ থেকে কি কোনো বাতাসের শব্দ বা এরকম কিছু আছে, ব্যাকগ্রাউন্ড নয়েজ এরকম কিছু আসতেছে? না ভাইয়া, আসতেছে না। ওকে, দ্যাট মিনস 10 টু দি পাওয়ার 18 কে স্টোর করতে হলে আমি আর ইন্টিজার নিতে পারতেছি না। দ্যাট মিনস এই মাল্টিপ্লিকেশনটার ক্ষেত্রে আমাকে লং লং ইউজ করতে হবে, এক্স মাল্টিপ্লাইড বাই ওয়াই, সরি ওয়াই। তো এবার দেখেন আমি ব্যাপারগুলোকে একটু প্রিন্ট করি। আচ্ছা, এখন এই মাল্টিপ্লিকেশনের ভ্যালু প্রিন্ট করলে আমি কি আর পার্সেন্টেজ ডি ইউজ করতে পারবো? না, লং আমাকে লং কি ইউজ করতে হবে? এলএলডি, মানে এলএল। লং লং ডি আর কি, এম। এবার আপনি কোডটাকে এই রেঞ্জটা দিয়ে জাস্ট রান করেন। দেখেন, আচ্ছা এখানে একটা ঝামেলা হইছে মেবি। এক্স আর ওয়াই মানে মাল্টিপ্লিকেশনের যে রেজাল্টটা সেটাকে পারফেক্টলি দেখাচ্ছে না। লেটস সলভ ইট। আমরা ইন্টিজারে নিলাম, আমরা দুইটা, ও আমি মেবি এখানে 10 টু দি পাওয়ার 10 দিছি। ওয়েট, দাঁড়ান তো কত দিছি এখানে। 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, দুইটাই 9 দেয়া আছে। পার্সেন্টেজ দিতে নিছে, ঠিক আছে। দেন অ্যাডিশনটা ঠিকমতো কাজ করতেছে, সাবট্রাকশন মাল্টিপ্লিকেশনটা কাজ করতেছে না। এলএলডি কাজ করার কথা। এখন ব্যাপারটা হচ্ছে আমরা এখানে একটা কথা আছে এই প্রবলেমটা যখন হলো, যে এই প্রবলেমটা এই জন্য হতে পারে যে আমরা একটা কথা বলছি যে ইন্টিজারের রেঞ্জ হচ্ছে 10 টু দি পাওয়ার 9। এটা আমরা সবসময় বলি আর কি বিগিনারদের বোঝানোর জন্য। কিন্তু সত্যি বলতে যখন দেখবেন কোনো একটা ভ্যারিয়েবলের রেঞ্জ 10 টু দি পাওয়ার 9ই দেয়া আছে, তখন সেফ জোন কি জানেন? লং লং ইউজ করা। কিন্তু এতক্ষণ আমি আপনাকে বুঝাইছি ইন্টিজার দিয়ে যাতে আপনি নলেজটা নিতে পারেন। বাট এখন আমি আপনাকে বলতেছি
সেফ জোন হচ্ছে যখন আপনি দেখবেন যে ভাই এখানে আমার ম্যাক্সিমাম রেঞ্জ 10⁹ আছে, মানে যেটা একদম ইন্টিজারের একদম মানে কি বলবো সেটাকে ছাদে ঠেকে বরাবর। গেছে আর কি, একদম বরাবর। তখন মাঝে মধ্যে হয় কি ক্যালকুলেশন, ওই কম্পাইলার যখন ক্যালকুলেশন করে মাঝে মধ্যে দুই একটা নাম্বার বিট বেড়ে যেতে পারে বা এরকম কিছু হয় মাঝে মধ্যে। তো এই জন্য আমরা দেখছি যে যখন আমরা কোড ফোর্সেসে প্রবলেম সলভ করি বা সাবমিট করি, এই ধরনের একদম হাই রেঞ্জ কনস্ট্রেন্টসে মাঝে মধ্যে দেখা যায় যে ইন্টিজার ইউজ করলে সেই ক্ষেত্রে টাইম লিমিট, বা টাইম লিমিট হয় না, ওটা অন্য ক্ষেত্রে রং অ্যান্সার আসে। কিন্তু যখনই সেই ইন্টিজারটাকে লং লং এ কনভার্ট করে দেওয়া হয়, দেখেন এটাকে আমি লং লং করলাম, মানে সবকিছুকে আমি লং লং করে দিচ্ছি, এটাকেও লং লং করি, যোগ করলে এটাকে লং লং না করলেও হয়, কারণ যোগফলটা আমি ইন্টিজারে রাখতে পারি। বাট সমস্যা কি, আমি লং লং করলেও নো প্রবলেম। কিন্তু আমি কিন্তু এখন না বুঝে লং লং করতেছি না, এটা একটা জিনিস খেয়াল করেন, লং লং। দেন এটাকেও আমি এলএলডি করি। এবার যদি কোডটাকে রান করি এই ইনপুট দিয়ে, এবার দেখেন পারফেক্টলি কাজ করতেছে, খেয়াল করছেন যে আমি যখন গুণ করার সময় 10⁻18 এখানে 18টা শূন্যই আছে। তো এই হচ্ছে ব্যাপার, যে যখন দেখবেন কনস্ট্রেন্টসটা ডিরেক্ট 10⁹ দেয়া আছে, তখন সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে লং লং ইউজ করেন। বাট এখানে যদি 10⁸ থাকতো, মানে ইন্টিজার থেকে একটু ছোট, তখন আর ওই প্রবলেমটা আমরা ফেস করতাম না। এটা মনে থাকবে, এই এই মানে শর্টকাট টেকনিকই বলেন এটাকে আর কি, যে যখন কনস্ট্রেন্টস 10⁹ দেখবেন তখন ডিরেক্ট সেখানে লং লং ইউজ করবেন ইন্টিজারের চেয়ে, তাহলে আপনি একটু সেফ জোনে থাকবেন আর কি, সেফ জোনে থাকাটা ভালো। এবার রুবিনা বুঝতে পারছেন আপনি কেন হচ্ছে এই একটা টেস্ট কেস নিয়ে চিন্তা করা যাবে না এখন থেকে, জি এই ভাইয়া, টেস্ট বুঝতে কেস নিয়ে পারছি। শুধুমাত্র চিন্তা করা যাবে না। কিন্তু বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে আপনার একদম প্রথম উদ্দেশ্য কি থাকবে জানেন, এইটাকে মিলানো। এই ভ্যারিয়েবল কি ডিক্লেয়ার করবেন, ইন্টিজার ডিক্লেয়ার করবেন নাকি লং লং ডিক্লেয়ার করবেন, সেটা আগামী 10টা প্রবলেম সলভ করলেই আপনার এই কনফিউশন দূর হয়ে যাবে। কারণ এটা কোনো কঠিন জিনিস না, কোনো রকেট সায়েন্স না, এটা খুবই সিম্পল জিনিস। বাট একদম জীবনের প্রথম এই ধরনের জিনিসগুলো দেখতেছেন, এই জন্য অনেক কঠিন লাগতেছে। বাট এগুলো দুই একদিন পরেই ঠিক হয়ে যাবে, যখন আপনি অ্যাসাইনমেন্ট ওয়ানটা, আমি দেখছি এই কোর্সের সবচেয়ে কি বলে সেটাকে, মানে যারা ঝরে যায় তারা এই অ্যাসাইনমেন্ট ওয়ানেই ঝরে যায়, কারণ টাইম দিতে চায় না। কারণ প্রত্যেকটা সলিউশনে একটা করে হিন্টস দেয়া আছে, এবং এই অ্যাসাইনমেন্ট ওয়ানটা রিকোয়ার্ড হচ্ছে 16 ঘন্টা টাইম দিতে হবে আপনাকে। প্রতিটা প্রবলেমের জন্য নিজে নিজে 1 ঘন্টা টাইম দিবেন, দেন যদি সলভ করতে না পারেন হিন্টসে ক্লিক করবেন। দ্যাট মিনস এই অ্যাসাইনমেন্ট ওয়ানটা কমপ্লিট করার জন্য আপনাকে 16 ঘন্টা টাইম, আমি এক্সপেক্ট করি যে আপনি 16 ঘন্টা টাইম দেন। যদি 16 ঘন্টা টাইম আপনি দেন, তাহলে আমি মনে করবো যে আপনি অ্যাসাইনমেন্ট ওয়ানটা পারফেক্টলি সলভ করছেন। আরেকটা ব্যাপার, অ্যাসাইনমেন্ট ওয়ানে যেরকম হিন্টস দেয়া আছে, আমি যদি আপনাকে অ্যাসাইনমেন্ট টুটা দেখাই, তখন কিন্তু কোনো হিন্টস পাবেন না। সো আপনি যদি অ্যাসাইনমেন্ট ওয়ান ঠিক মতো করেন, অ্যাসাইনমেন্ট টুতে কিন্তু কোনো হিন্টস নাই, হয়তো বা দুই একটা হিন্টস দেয়া আছে যেগুলো একটু আমরা মনে করি যে আপনাদের কাছে কঠিন লাগতে পারে অনেক, সেক্ষেত্রে হিন্টস দেয়া আছে। বাট দেখেন এই যে 5 নাম্বার ডিরেক্ট বলেই দিছি নো হিন্টস, কোনো হিন্টস দেওয়া যাবে না। কে নাম্বার সিম্পল কনসেপ্ট, জাস্ট থিঙ্ক ডিপলি, আপনাকে ডিপলি থিঙ্ক করতে হবে, এখানেও কিন্তু প্রায় 17টা প্রবলেম। তো আপনি যদি অ্যাসাইনমেন্ট ওয়ানটা ঠিক মতো সলভ করে আসেন, অ্যাসাইনমেন্ট টু আপনার জন্য অত প্রেশার হবে না। তো আপনি কি এই প্রবলেমের সলিউশনটা বুঝতে পারছেন, কেন জি ইন্টিজার ভাইয়া, কেন খুব লং লং ভালো ইউজ করে করছি? বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ আচ্ছা, ভাইয়া। ইউ মোস্ট ওয়েলকাম। ওকে, এবার অলমোস্ট টাইম ওভার, 11টা। আচ্ছা, আমি আর দুই একটা কোশ্চেন নিব। আনিকা, এনি কোশ্চেন? জি ভাইয়া, আমার হচ্ছে যে কোশ্চেনটা বলেন। অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন সেটার মধ্যে কিছু প্রবলেম ছিল। অ্যাসাইনমেন্টের কোনো সলিউশন আজকে করে দেওয়া হবে না, আমি ওখানে দেখছেন হয়তোবা আমি যখন ইভেন্ট ক্রিয়েট করছি ইভেন্টে বলে দিছি আজকে ডিসকাস হবে PP0 থেকে PP3। অ্যাসাইনমেন্ট আরো পরে, আরো ট্রাই করেন নিজে। ভাইয়া অ্যাটলিস্ট একটু হিন্টস দেন, একটু না না না, ছোট্ট তো ভাইয়া একটু দেখেন সিলিংটা বলেন 16 যে ঘন্টার সিলিংটা মধ্যে, কি আসলে। 16 ঘন্টার মধ্যে আই থিঙ্ক আপনি কত ঘন্টা টাইম দিয়েছেন ওই প্রবলেমগুলোর ক্ষেত্রে? আমি কালকে রাত থেকে করতেছি, অ্যাটলিস্ট 2:30টা পর্যন্ত করছি, আজকে সকাল থেকে নিয়ে বসে রয়েছি সারাদিন। আচ্ছা, কোনটার ক্ষেত্রে, কোনটার জন্য বলেন, কোন কোনটার প্রবলেম? জন্য না, মানে আমি ওই প্রবলেমটার পিছে অ্যাটলিস্ট সর্বোচ্চ 3 ঘন্টা দিছি, এরপরে বাকিগুলো করছি। কোনটা, কত নাম্বার প্রবলেম?
ওই যে একটা 5 নাম্বার প্রবলেম ছিল যেটার মধ্যে যে সিলিং, ফ্লোর, তারপরে রাউন্ড দেওয়া ছিল একটা। আমাদের আমি অ্যাসাইনমেন্টের প্রবলেম জি ভাই আছে, এখানে আছে তো এই যে কত নাম্বার? জি ভাইয়া 2 নাম্বারস যেটা। বেসিক ডেটা টাইপ না 2 না না এটা নাম্বারে এই না, কোশ্চেন? না 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 কোনটা না না এটা না, এটা না ভাইয়া। কোনটা? হচ্ছে লাস্টে 8 নাম্বারটা। এইচ নাম্বার, এটা 2 নাম্বারস। হ্যাঁ হ্যালো জি ভাইয়া। আচ্ছা একটু দাঁড়ান আমি আনিকা? একটু দেখি। কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। ভাইয়া এইচ আপনি হিন্টসের নাম্বারটা। ভিডিও দেখেছেন? আপনি না হিন্টসের ভাইয়া ভিডিও দেখেছেন? না আপু এখানে দেখেন তো কি লেখা আছে, লেখাটা ভাইয়া পড়েন। হিন্টসের ভিডিও আসলে ওপেন হচ্ছে না আমার ক্ষেত্রে। খালি বলতেছে 404 this page is not be reloaded। ওকে তো ওয়েট। আমি এই যে ভাই এটা ওহো, আসতেছে। আমরা তো হচ্ছে এটা শিফট করেছি। ওকে ওয়েট। তো আমি ভাইয়া হিন্টস ছাড়াই আসসালামু সবগুলো আলাইকুম প্রায় ভাইয়া। সলভ করেছি। হ্যাঁ মাসফি বলো। আচ্ছা এগুলো শিফট করা হয়েছে। আচ্ছা আচ্ছা ওয়েট ওনারা আমি কয়েকজন হচ্ছে আজকে গ্রুপে টেক্সট করেছিল অ্যাসাইনমেন্ট নিয়ে, ওনারা একটু প্রবলেম ফেস করতেছিল। তো আমি একজনকে ইনবক্সে যেটা সাজেস্ট করছি, যদি ইনবক্সে আসলে ওরকম ভাবে সাপোর্ট দেওয়ার রুলস নেই, তো একজন আমাকে ইনবক্স করেছিল, তো আমি ওনাকে বলছি যে আজকে রাত্রে যে রেগুলার সাপোর্ট সেশন হবে সেখানে অ্যাসাইনমেন্টের প্রবলেম সলভ করে নেওয়ার চেষ্টা করার জন্য, যদি সেই ক্ষেত্রে সলভ না হয় তাহলে স্পেশাল সাপোর্ট সেশন দেওয়া হবে। তো হুম এটাই। অ্যাকচুয়ালি আমাদের অ্যাসাইনমেন্ট 1টা আমরা হেল্প করা শুরু করব হচ্ছে যেমন বৃহস্পতিবারে ক্লাস হবে, হয়তো মঙ্গল বা বুধবারে। বাট আমাদের এখনকার গোল হচ্ছে অ্যাসাইনমেন্ট করার আগে PP0 থেকে PP3 যাতে সবার সলভ থাকে সেটা। আচ্ছা আনিকা আপনার ইস্যু এখন সলভ হয়ে গেছে, আপনি দেখেন ওইখানে নিউ আপডেট লিঙ্কটা আমি অ্যাড করে দিছি। এটা আমাদের ওয়েবসাইটের জন্য হয়েছিল, বা এটা আপনি আমাকে গ্রুপে জানাতে পারতেন যে ভাইয়া লিঙ্কে আমি দেখতে পারতেছি না ভিডিও, তাহলে অনেক আগে এটা সলভ হয়ে যেত। শুধু শুধু আপনাকে এটা নিয়ে স্টাক হয়ে থাকতে হতো না। ভাইয়া আমি তো আপনার হিন্টস ব্যবহার করিনি, আমি নিজের থেকেই করছি এগুলা। আমার তো হিন্টস দরকার হচ্ছে না, আমি নিজেই স্টাডি করে করতেছি। আমাকে জাস্ট একটুখানি বলেন যে ফ্লোর, সিলিং এগুলো কি বিল্ডিং ফাংশন, মানে আপনার পাওয়ার বা এসকিউআরটির মতনই কাজ করে? আচ্ছা ফ্লোর হচ্ছে, আমি আপনাকে বলি, ধরেন 5.25 আছে, আপনি যদি এটাকে ফ্লোর করেন তাহলে 5 হয়ে যাবে, আর যদি আপনি সিলিং করেন তাহলে সেটা 6 হয়ে যাবে। বাকি সবকিছু আমি ওই ভিডিওতে এক্সপ্লেন করছি। সো আই থিংক আপনার এই ভিডিওটা দেখা উচিত। তাহলে আমার সেম জিনিস মানে এই ভিডিওগুলো আপনাদের জন্যই তৈরি করা। এখন আমি যদি এখানেও এক্সপ্লেন করি আবার ভিডিও, তাহলে আমার কিন্তু টাইম 2বার ইনভেস্ট হচ্ছে, মানে টাইম ওয়েস্ট হচ্ছে আমার। সো আমি আপনাকে রিকোয়েস্ট করবো আপনি আগে ভিডিওটা দেখেন, ভিডিও দেখেও যদি না বুঝেন দেন আমি আপনাকে হেল্প করবো, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। ওকে নেক্সট, PP0 থেকে PP3 কারো কোনো প্রবলেম আছে? হ্যাঁ, ফ্লোর সিলিং এর যে টপিকটা, ওইটা মেবি আউটলাইনের শুরুর দিকে নাই, ওটা লাস্টের দিকে স্ট্রিং এর টপিকের সাথে আছে। তো ওইটার একটা ভিডিও, মানে উনি যে প্রবলেমটা বলতেছিল ওইটা আর কি ফ্লোর সিলিং আর রাউন্ড বেড করতে হয়। তো হুম ওইটার মেবি বিল্ট ইন ফাংশন দিয়ে করতে হয়, কারণ আমি ট্রাই করছিলাম ম্যানুয়ালি হুম করতে গেলে জিনিসটা খুবই হিজিবিজি হয়ে যায়, মানে খুবই হ্যাসেল হয়ে হুম যায় ওই জিনিসটা, আর ম্যানুয়ালি ওইভাবে কোর্স কেসে মিলানোটাও হচ্ছে একটু হয়ে যায়। বিল্ট ইন ফাংশন ওকে ইউজ করে ওইটা ইয়েতে, ওটার ভিডিও হ্যাঁ দেয়া আছে ব্যাচ 6 এর লাস্টের দিকে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কিছু কিছু কোশ্চেন থাকবে অ্যাসাইনমেন্টে যেগুলো আমরা পড়াবো না টপিকে, মানে আমাদের আউটলাইনে থাকবে না। এখন কথা হচ্ছে ভাই তাহলে দিচ্ছেন কেন? কারণ হচ্ছে আমরা ক্লাসে যে টপিক, যে যত ঘন্টা ক্লাস নেই 2 ঘন্টা বা 2.5 ঘন্টা, এতটুকু টাইম দিয়েও কিছু কিছু টপিক থাকে যেগুলো শেষ করা যায় না। তো সেগুলো আমরা কি করি, ওই টপিকগুলোর প্রবলেম অ্যাড করে দিই অ্যাসাইনমেন্টে, এবং ওই প্রবলেমটা সলভ করতে হলে ওই টপিকটা শিখতে হবে, দেন তারা হিন্টস ভিডিও দেখে ওই টপিকটা শিখে যায়। তার মানে আউটলাইন থেকে সে তো শিখতেছেই, প্লাস অ্যাসাইনমেন্টের কোশ্চেন সলভ করলেও 2 একটা নতুন টপিক শিখতেছে। মানে আপনি এটা বলতে পারেন যে প্রবলেম দিয়েও তো নতুন টপিক শিখিয়ে নিচ্ছি আমরা ফোর্স করে।
তো এই জন্য দেখবেন অ্যাসাইনমেন্টে যে একটা কোশ্চেন থাকবে যেগুলো হয়তো বা সলভ করতে গেলে টপিকগুলো আউটলাইনে নাই, পড়াই নেই, বাট হিন্টসের মধ্যে ভিডিওতে সলভ করে দিছে। তার মানে বুঝতে হবে যে ওই প্রবলেমটা সলভ করতে যে টপিকটা লাগে সেই টপিকটা হয়তো বা আমি জানি না এখনো, 1 ঘন্টা ট্রাই করার পরেও যে আমাকে যতটুকু শেখানো হয়েছে ওই নলেজ অ্যাপ্লাই করার পরেও যদি আমি এটাকে সলভ করতে না পারি, তাহলে আমার উচিত হবে হিন্টসে যে ভিডিও আছে সেই ভিডিওটা দেখা। এমনও হতে পারে এই প্রবলেমটা সলভ করার জন্য নতুন কোনো টপিক আছে যেটা ক্লাসে দেখানো হয় নাই, এই হিন্টস ভিডিওতে সেটা দেখানো হবে। বুঝতে পারছেন মাসফি? ওকে, মাহিন আপনার কোনো কোশ্চেন আছে? একটু ফাস্ট বলেন। ভাইয়া হচ্ছে প্রবলেম নাম্বার 1 মানে হচ্ছে PP2 এর প্রবলেম নাম্বার 1-এ ইনপুট এখানে দেখাচ্ছে 10 আর 20। এখন আমি যদি 10 টু দি পাওয়ার মাইনাস 10 টু দি পাওয়ার 9 থেকে প্লাস 10 টু দি পাওয়ার 9 আমি যদি ইনপুট নেই, তাহলে তো আমার আউটপুটে এডিশন 30, তোমার সাবট্রাকশন -10 এগুলো তো আসে না, মানে মিলে না আর কি আচ্ছা, output। আপনার গোল হচ্ছে প্রথমে 10 আর 20 দিয়ে মিলানো, আর ডেটা টাইপ কি ডিক্লেয়ার করবেন সেটা নির্ভর করবে আপনার এই যে আপনি কনস্ট্যান্ট দিতেছেন এটার উপর নির্ভর করে। আপনাকে -10 টু দি পাওয়ার 8, -10 টু দি পাওয়ার 7 দিয়ে কোড চেক করতে হবে না। আপনার কাজ হবে কনস্ট্যান্টস দেখে ডেটা টাইপ ডিক্লেয়ার করা শেষ, এবং এবার এখানে যে ইনপুটগুলো দেয়া আছে সেটা দিয়ে কোড চেক করা আপনার দায়িত্ব সেটা। তারপরে কোডটাকে রান করে সাবমিট করে দেয়া, যদি অ্যাকসেপ্টেড হয় কাজ শেষ। আর যদি দেখেন যে অ্যাকসেপ্টেড না হয় তাহলে আবার আপনি থিঙ্ক করবেন যে ডেটা টাইপগুলো ঠিক আছে কিনা, বা আপনি 10-20 বাদ দিয়ে 30-40 60-70 80-90 দিয়ে চেক করতে পারেন, বা 1000 2000 3000 দিয়ে চেক করতে পারেন। বাট মাইনাস ভ্যালু দিয়ে প্লাস ভ্যালু দিয়ে অত ক্রিটিক্যাল টেস্ট কেসে যাওয়া দরকার নাই, সেগুলো কম্পাইলার নিজে চেক করে নিবে, আপনার কষ্ট করে করতে হবে না। প্রসিডিওর হচ্ছে প্রথমে কনস্ট্যান্টসটা দেখবেন, এটা দেখে বুঝতে পারবেন কি টাইপের ডেটা টাইপ আমাকে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, ডিক্লেয়ার করা শেষ। দেন আপনার গোল হবে এই টেস্ট কেসটা মিলানো, একদম প্রথমে এই টেস্ট কেসটা মিলানো। যদি এই টেস্ট কেসটা মিলায় ফেলতে পারেন তখন আপনি নিজে থেকে এখানে 10-20 আছে আপনি 100-200 দিয়ে চেক করতে পারেন। যদি দেখা যায় পারফেক্টলি সলিউশনটা আসতেছে, যা সাবমিটটা করুন। বুঝতে পারছেন মাহিন? জি ভাইয়া। আর হচ্ছে ভাইয়া আমার প্রবলেম নাম্বার 2 সমস্যা হচ্ছে। প্রবলেম নাম্বার কত? 2। 2, ওকে। আচ্ছা, এখানে কি বলছে যে রাইট দ্য কারেক্ট ভার্সন অফ দ্য গিভেন কোড। আপনার এখান থেকে ভুল খুঁজে বের করতে হবে যে ভুলটা কোথায় আছে, দেন আপনাকে ওই ভুলটা সলভ করে এই কোডটার রাইট কোডটা কি হবে সেটা এখানে করতে হবে। দেন ওই কোডটাকে 10 আর F ইনপুট দিয়ে যদি এটা আপনার আসে তার মানে আপনি সলভ করতে পারছেন, মানে আপনাকে সলিউশন কোড দেয়া আছে, আপনার গোল হচ্ছে এই কোডের মধ্যে ভুল কোথায় সেটা ফাইন্ড আউট করা। গট ইট? ভাইয়া এটা তো চেষ্টা করেছি, কিন্তু আমার ওই একটা লাইনে সমস্যা দেখাচ্ছে। আচ্ছা, কত নাম্বার লাইনে? এটা হচ্ছে মানে একদম লাস্টের লাইনে, যেখানে কিনা আমি ক্যারেক্টারটাকে প্রিন্ট করেছি, এখানে দেখাচ্ছে কি এক্সপেক্টেড ডিক্লারেশন অর স্টেটমেন্ট এট এন্ড অফ দ্য ইনপুট। ওকে ফাইন, স্ক্রিন শেয়ার করেন। মাহিন একটু ফাস্ট স্ক্রিন শেয়ার করেন। ওকে, কারেক্টিং দ্য কোড ABC10। আচ্ছা, এক্সপেক্টেড ডিক্লারেশন অর স্টেটমেন্ট। প্রিন্টএফ এ % সি এর আগে স্পেস দিয়েছেন কেন? আউটপুট ফরম্যাটে যান তো, প্রবলেম ট্যাবে যান, টেস্ট ট্যাবে আছেন, প্রবলেম ট্যাবে যান, দেখেন তো এখানে এফ এর আগে কোনো স্পেস আছে কিনা আউটপুটে। পার্সেন্টেজ সি। আউটপুটে দেখেন, আউটপুটে দেখেন, আপনি আউটপুট দেখেন আগে, খেয়াল করেন আউটপুটে কি আছে। কারেক্টিং দ্য কোড 3টা ডট, দেন 10, দেন এফ। এফ এর আগে কোনো স্পেস আছে এখানে? না। তাহলে আপনি এই যে 12 নাম্বার লাইনে %c এর আগে স্পেস কেন দিয়েছেন? স্ক্যান এফ এর সময় স্পেস দিয়েছেন, এটা বাফার প্রবলেম সলভ করার জন্য আমরা দিয়েছি।
ওটা বাফার প্রবলেম, কারণ আপনি দেখেন ইন্টিজারের পরে ক্যারেক্টার ইনপুট নিচ্ছেন। টু সলভ দ্য বাফার প্রবলেম আমরা ওই স্পেসটা অ্যাড করেছি। আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন কেন স্পেস বাফার প্রবলেম ডিসকাস করছি ক্লাসে। এবার আপনি কোড বুঝেছি। রান করেন। মানে বাফার প্রবলেমটাকে প্রিন্টএফ মানে আমি ভেবেছিলাম যে যদি হয়। না না না, ওকে, সেম প্রবলেম রাইট? হ্যালো, জি ভাই। আচ্ছা, মাই নেম, কোথায় ভুল করছেন? আর পার্সেন্টেজ ডি ইন্টিজার, ক্যারেক্টারের পার্সেন্টেজ সি দিছেন, ঠিক আছে। expected declaration or statement at the end of input. আচ্ছা, std in এর ভিতরে যে 10f টা দিয়েছেন এটা কাটেন তো, 10f টা কাটেন। f কাটেন, সবগুলো কাটেন যা কিছু এখানে দিয়েছেন। কন্ট্রোল এ চাপেন, কন্ট্রোল এ, কন্ট্রোল এ একসাথে চাপেন, পরে ব্যাক স্পেসে ক্লিক করেন। ওকে, এবার দেন 10 এন্টার, f, ক্যাপিটাল F। এবার রান করেন তো কোড। ওকে, 12 নম্বর লাইন, ওকে। আপনি, ওহো, আপনার মেইন ফাংশনের যে কার্লি ব্রেস আছে, স্টার্টিং কার্লি ব্রেস আছে, এন্ডিং কার্লি ব্রেস কই? এটা কপি করতে গিয়ে ভুলে কেটে গেছে। আপনি আমাকে ভালো বিপদে ফেলাইছিলেন। আচ্ছা, এবার কোড সাবমিট করেন। ওকে, আর কোনো প্রবলেম? আর ভাইয়া 4 নাম্বারটা ভাই এখানে রান করলে ঠিক আছে একদম, কিন্তু সাবমিট হচ্ছে, মানে সাবমিট হলে ফেল দেখাচ্ছে। আচ্ছা, ফর্মুলা দেয়া আছে টু ক্যালকুলেট দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আপনি কি করছেন? পিটাকে ফ্লোটে কনভার্ট করছেন। কেন? গুণের সময় কি কোনো সমস্যা হয় ইন্টিজার মাল্টিপ্লিকেশনে? সমস্যা তো হয় ইন্টিজার ডিভিশনে। তার মানে আপনাকে পুরো গুণফলটাকে ফ্লোটে কনভার্ট করতে হবে। আপনি শুধুমাত্র পিটাকে ফ্লোটে কনভার্ট করে রাখছেন কেন? ফিক্স করেন কিভাবে করবেন। নেক্সট প্রবলেমে যান। আপনাকে পুরো গুণফলটাকে ফ্লোটে কনভার্ট করতে হবে, কারণ পুরো গুণফলটা একটা ইন্টিজারে আসবে এবং আপনি 100 দিয়ে ভাগ করতেছেন। দ্যাট মিনস ইন্টিজার ডিভিশন। ইন্টিজার ডিভিশনে কি করতে হয়? কোনো একটাকে ফ্লোটে কনভার্ট করতে হয়। তো আপনি ফ্লোটে কনভার্ট করবেন গুণফলটাকে, আপনি শুধুমাত্র পিটাকে ফ্লোট করতেছেন, খেয়াল করছেন? শুধুমাত্র পি এর পাশে লিখছেন ফ্লোট। মানে ভাইয়া পাশেই তো লিখতে হয়, এই জন্য লিখলাম। এখন দেখেন কোথায় ভুল করছেন, এটা তো আমি বলে দিব না। থিঙ্ক করেন, চিন্তা করেন যে পুরো গুণফলটাকে যদি ফ্লোটে কনভার্ট করতে চাই তাহলে ফ্লোটটাকে কিভাবে কি লিখতে হবে, চিন্তা করতে থাকেন। দেন নেক্সট প্রবলেমে যান। নেক্সট আর কোনো প্রবলেম আছে? এটা আপনি নিজে করেন, বাসায় করেন, সবকিছু দেখাই দিব না। আর ঠিক একটু আছে। মাথা চুল টুল ছিঁড়েন, দু একটা চুল তা ছিঁড়লে হয়। দেন নেক্সট প্রবলেমে যান। আচ্ছা, এখানে কি প্রবলেম এক্সপ্লেইন করেন আমাকে আগে। ভাইয়া এখানে হচ্ছে রান করলে যেটা আসে যে 2 হুম মিনিট আর 0 মিনিট, হুম মানে এরকমটা আসতেছে। প্রবলেমে যান, প্রবলেম ট্যাবে যান। 125 মিনিট ইকুয়াল টু 2 আওয়ার্স অ্যান্ড 5 মিনিটস। এখানে যে স্পেসিং গুলো আছে, আর আপনি 7 নাম্বার লাইনে যত স্পেস দিয়েছেন, স্পেস খেয়াল করেন, স্পেসিং এর প্রবলেম আছে, মানে আউটপুট ফরম্যাটে 6 নাম্বার প্রবলেমে। ভাইয়া সেটা না, আসলে পার্সেন্ট ডি তিনটা, উনি তো মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করছে একটা, আরো হুম, কি দুইটা পার্সেন্টই হতো না, মানে যেটা আমি ওইটা মেনলি তো উনি নিজে বের করবে, এটা তো আমি বলবো না। আগে স্পেসিং এর প্রবলেমটা উনি ফিক্স করুক, তারপর কোড রান করলে আবার যখন সে প্রবলেম ফেস করবে তখন বুঝতে পারবে যে আবার কি প্রবলেম হচ্ছে। সবগুলার তো সলিউশন একবারে বলবো না।
স্টেপ বাই স্টেপ। বুঝতে পারছেন আনিকা? আপনি আপনার স্টুডেন্টকে যদি একবারে সব সলভ করে দেন, তাহলে এটা তার হ্যাবিট হয়ে দাঁড়াবে। আরে সাপোর্ট সেশনে গেলে তো সবই সলভ করে দেয়, নিজে সলভ করার দরকার আছে। ওকে, এবার হচ্ছে বাকিগুলোর অ্যান্সার কেন আসতেছে না আপনি থিঙ্ক করেন। নেক্সট প্রবলেমে যান। সাপোর্ট সেশন মানে এটা না আপনি আসছেন সব সলভ করে দিব। ওকে, এখানে কি প্রবলেম? ভাই এখানে হচ্ছে ওই যে এখানে হচ্ছে এমপ্লয়িজ আইডি। এখন ভাই এখানে আইডিটা মানে কি করতে, মানে এখানে তো স্যালারিটাই পাচ্ছি কিন্তু আইডিটা তো কোনো ইনফরমেশন পাচ্ছি না। Wait, write a program that accepts an employee's total worked hours of a month and the amount he receive per hour. Print the employee's ID. ও আচ্ছা, এখানে কোশ্চেনে ভুল আছে, সরি ফর দ্যাট। এখানে এমপ্লয়িজ আইডিটা হবে না, জাস্ট হবে প্রিন্ট দ্য স্যালারি অফ এ পার্টিকুলার মান্থ। এমপ্লয়ি আইডিটা হবে না, আমি ঠিক করে দিচ্ছি এখনই। নেক্সট প্রবলেমে যান। আর ভাইয়া এটা সাবমিট করলে ফেল দেখায়, কিন্তু হ্যাঁ, এখানে সাবমিট করুন। ইওর মান্থ স্যালারি ইজ যে 24,000 টাকা, কিন্তু এখানেও তো সেম, কিন্তু তারপরও সমস্যা হচ্ছে। প্রবলেম ট্যাবে যান তো। ইয়োর মান্থলি স্যালারি ইজ 24,000 টাকা। চেক দ্য আউটপুট ফরম্যাট। ডাক্তারের কাছে আসলে ওষুধ না দিয়ে রোগ ভালো হয়ে যায় না? আপনি নিজেই বুঝতে পারছেন, কিন্তু আমি এখন বুঝি। ফুল স্টপ দেখি নাই। হ্যাঁ, ওকে, নেক্সট প্রবলেমে যান। নেক্সট কি প্রবলেম আছে? আচ্ছা, এখানে কি প্রবলেম? ভাইয়া এখানে হচ্ছে 252 365 দুইটা ইনপুট নিয়েছি। নেওয়ার পরে এটাকে মডিউলাস বাই 10 দিয়ে এটার লাস্ট ডিজিটটাকে প্রিন্ট করার চেষ্টা করেছি, কিন্তু এখানে আসতেছে যে লাস্ট ডিজিট অফ 2, কিন্তু আসা উচিত ছিল লাস্ট ডিজিট অফ 252। হুম, চিন্তা করেন, আপনার এখানে দুইটা পার্সেন্টেজ দিয়ে ইউজ করা আছে ফর দ্য লাইন নাম্বার 9, বাট ইউ আর ইউজিং জাস্ট ওয়ান ভ্যারিয়েবল লাস্ট ডিজিট, যেটা পার্সেন্টেজ ডি এর কারণে, প্রথম পার্সেন্টেজ ডি এর কারণে, যেটা অফের পরে। বাট সেকেন্ড পার্সেন্টেজ ডি এর জায়গায় কি ভ্যালু বসবে সেটার জন্য আপনি কোনো ভ্যারিয়েবল দেন নাই। এটা তো আমি ঠিক করে দিব না। মানে চিন্তা আমি করেন, যে লাস্ট ডিজিট অফ ডি পার্সেন্টেজ ডি দিয়ে আসলে আমি লাস্ট ডিজিট অফ পার্সেন্টেজ ডি, দেখেন লাস্ট ডিজিট অফ পার্সেন্টেজ ডি, আপনার ইচ্ছা কি এই পার্সেন্টেজ ডি এর জায়গায় কার ভ্যালু আসবে? এখান থেকে আমি মানে যেটা ইনপুট নিয়েছিলাম আর কি 252, হ্যাঁ হ্যাঁ, তো যেটা ইনপুট নিয়েছিলেন সেই ভ্যারিয়েবলের নাম কি? সেই ভেরিয়েবল হচ্ছে লাস্ট ডিজিট। হ্যাঁ, লাস্ট ডিজিট অফ পার্সেন্টেজ ডি আপনার ইচ্ছা অনুযায়ী এখানে আসার কথা হচ্ছে 252। 252 কোন ভ্যারিয়েবল ইনপুট নিয়েছেন? ইন্টিজার। ভ্যারিয়েবল নেম, যেটা টাইপ না। বুঝেন নাই কোশ্চেন? ভাই আবার একটু বল। PP1 সলভ করছিলেন আপনি নিজে, না কেউ সলভ করে দিছে? নিজেই সলভ করেছি। নিজে সলভ করলে এটা প্রবলেম হওয়ার কথা না। আপনি যদি PP1 নিজে সলভ করেন, আপনার এইটা প্রবলেম হওয়ার কথা না। মাহিন, আমি আপনাকে দেখাচ্ছি PP1। আপনি PP1 এ যান, PP1 ওপেন করেন, নতুন ট্যাবে যান, এই ট্যাব থাক, হ্যাঁ, PP1 ওপেন করেন। ওকে, একটা একটা করে প্রবলেম সুইচ করেন, আমি দেখাচ্ছি। নেক্সট প্রবলেম, নেক্সট, এই যে এটা 4 নম্বরে যান, 4 নম্বরে 5 নাম্বার দুইটা। এটা যদি আপনি নিজে থেকে সলভ করে থাকেন, তাহলে এবার আপনি নেক্সট ট্যাবে যান, মানে PP2 তে যান। হ্যাঁ, ওইটা যদি নিজে সলভ করে থাকেন, এইটা আপনি কেন করতে পারবেন না? আসলে ভাইয়া ওটা তো হচ্ছে
ফারেনহাইট, এখন ওইটা তো আমি পরে সেন্টিগ্রেড লিখেছিলাম, এখন ওখানে হচ্ছে মানে ফরম্যাট স্পেসিফায়ার দুই জায়গায় দুই রকম, আর তাছাড়া এখানে তো ওরকমই চেষ্টা করলাম, তাছাড়া এখানে তো সমান চিহ্নটি আছে, যেটি ওখানে ওকে, ছিল। আপনি PP1 এ যান। আপনি এখানে একটা পার্সেন্টেজ ডি, আচ্ছা আচ্ছা ওকে, কোশ্চেন ইজ ফারেনহাইট সেন্টিগ্রেড দুইটা ভ্যারিয়েবল ইউজ করছেন কেন প্রিন্টএফ ফাংশনের ভিতরে? এখানে হ্যাঁ, 10 নম্বর লাইনে যে প্রিন্টএফ ফাংশনটা আছে এখানে দুইটা ভ্যারিয়েবল ইউজ করছেন, ফারেনহাইট এন্ড সেন্টিগ্রেড। কারণ ভাইয়া এটা হচ্ছে মানে প্রথমে আমি হচ্ছে চাইছিলাম যে মানে প্রথমে এটা প্রথমে ফারেনহাইট থেকে আসবে ফলাফল, তারপরে সেন্টিগ্রেড। আচ্ছা, প্রথমটা মানে ফারেনহাইটের ফলাফলটা কোথায় যাবে? মানে ফারেনহাইটের ফলাফলটা এখানে আসবে। কোথায় একটু সিলেক্ট করে দেখান। এখানে আসবে, আচ্ছা ওকে। সেন্টিগ্রেডের ফলাফলটা কোথায় যাবে? সেটি এখানে। এইখানে, গ্রেট। আচ্ছা, এবার আপনি নেক্সট প্রবলেম, ওই প্রবলেমে যান, PP2 তে যান। এবার দেখেন লাস্ট ডিজিট অফ 252, 252টাকে দেখাতে চাচ্ছেন কোন পার্সেন্টেজ দিতে? ভাইয়া এটাতে এইটাতে। এখানে যে 252টা বসবে, আপনি 252 কোন ভ্যারিয়েবলে ইনপুট নিছেন? 252 আমি ইন্টিজার বি দিয়ে ইনপুট দিয়েছি। তার মানে বি ভ্যারিয়েবলে ইনপুট নিছেন, রাইট? জি ভাই। তাহলে কমার পরে কোন ভ্যারিয়েবল বসবে প্রথমে? ওকে, আগে 9 নাম্বার ফিক্স করেন, তারপর 10 নাম্বারে যান। 9 নাম্বারে আরো কাজ আছে। লাস্ট ডিজিট অফ পার্সেন্টেজ ডি, মানে লাস্ট ডিজিট অফ 252, তো 252 তো বসে গেছে। তারপরে কি আছে? ইকুয়াল টু 2। এই 2টা কোন জায়গায় আছে? কোন জায়গায় বের করতেছেন এই 2টা? এই দুটো স্যার, এই দুটো ভাইয়া হচ্ছে পার্সেন্টেজ ডি ব্যাকস্ল্যাশ এন। এই 2টা কোন ভ্যারিয়েবল স্টোর হচ্ছে? এই দুটো 2টা যে, স্টোর হচ্ছে লাস্ট ডিজিট ভেরিয়েবল। তাহলে বি ভ্যারিয়েবলের পরে কি হবে? এক্স্যাক্টলি। এবার 10 নাম্বার ফিক্স করেন। এবার নিজে চিন্তা করেন 10 নাম্বার লাইনে কি কি ভুল হয়েছে, কি কি ফিক্স করতে হবে। রান করে দেখেন ঠিক আছে কিনা এখন। আপনি খুব ডেঞ্জার জোনে ছিলেন। আমি আপনাকে যে কোশ্চেনগুলো করছি, আপনি যদি অ্যান্সার ঠিক মতো না দিতে পারতেন, আমি আপনাকে ব্যানও করে দিতে পারতাম ফর সাসপেক্টিং ইউ দ্য কপি কোড। এবং এই জিনিসটাকে আমরা খুব স্ট্রিক্টলি দেখতেছি ফ্রম দ্য ব্যাচ 7। যদি কাউকে সাসপেক্ট করা হয় যে আপনি কোড কপি করছেন, আপনাকে এইভাবে মিটে আনা হবে, প্রত্যেকটা কোড প্রত্যেকটা লাইন কোশ্চেন করা হবে। আপনি যদি কোশ্চেনের অ্যান্সার দিতে ভুল করেন, আপনাকে ব্যান করে দেওয়া হতে পারে। একবার ব্যান হলে আর কোনোদিনই আপনি ব্যাক করতে পারবেন না, মনে রাখবেন। জি ভাই, আসলে ভাই খুবই আমি তো strict। তাই। নতুন বা পুরাতন এটা কোনো জিনিস না, ভাই এত রাশ ব্যাপারটা হওয়া কি ঠিক? হ্যাঁ হ্যাঁ বলছে এত বুঝি নাই। রাশ বিয়ে তো উচিত না। ফার্স্ট টাইম ওকে, তো একটু একটু হতেই পারে, ভুল আস্তে আচ্ছা আস্তে সংশোধন করে নিব আমরা আর কি, শেখার আচ্ছা, জন্যই তো। আচ্ছা, যদিও আমি এক্স্যাক্টলি। কিন্তু এখনো ওইভাবে মানে করিনি, কারণ যেগুলো দিচ্ছেন এগুলো আমার সব লজিকের মধ্যে পারা, কারণ আমি সি করে আসছি, এই জন্য আমার ওকে, জন্য কোনো সমস্যা হয়নি। নেক্সট টাইমে কি হয় না হয় সেটা নিয়ে আমি টেনশনে আছি। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আমি একটা 4 ডিজিটের কোর্স এনরোল করি কিছুদিন আগে। আমি অ্যামাউন্টটা বলতেছি না, 4 ডিজিটের কোর্স ফি। আপনাদের কোর্স ফি কত? 1500। সেটা 4 ডিজিট, বাট ওটা খুবই হাই, লাইক রেঞ্জটা এরকম, এটার মধ্যেই আছে কোর্স ফিটা, এই রেঞ্জের মধ্যে। তো এই কোর্সে এটা একটা প্রবলেম সলভিং এর কোর্স আমি এনরোল করি। ঠিক সাপোর্ট সেশন ওরা যেভাবে, আমি যেভাবে নিচ্ছি, ইনস্ট্রাক্টর এইভাবেই নেয়। উনি খুব প্রথম ক্লাস থেকে, একদম ফার্স্ট ক্লাস থেকে উনি বলে দিছে যে যদি
কখনো মানে আপনি সাসপেক্ট হন যে আপনি এআই থেকে কোড কপি করছেন, তাহলে আপনাকে মিটে আনা হবে বা এরকম ফেস টু ফেস আনা হবে, প্রত্যেকটা কোডের এক্সপ্লেনেশন জানা হবে, জানতে চাওয়া হবে যে ভাই এই লাইনটা কিভাবে করছেন এভাবে। যদি তার কোশ্চেনের 85% অ্যান্সার আমি দিতে পারি যে এইভাবে আসছে, সমস্যা নেই। বা 20% অ্যান্সারও যদি আমি না দিতে পারি, কোর্স থেকে ব্যান করে দেওয়া হবে, পুরো টাকাটা জলে। দেখা গেছে এতবার ওয়ার্ন করার পরেও জাস্ট 3 নাম্বার প্র্যাকটিস প্রবলেমে 3 জন এআই দিয়ে কোড সলভ করছে, অ্যান্ড ধরার সাথে সাথে ব্যান। এর কারণ হচ্ছে আমরা এআই এর উপরে এতটাই নির্ভর হয়ে গেছি, নিজের ব্রেন কি ইউজই করতে চাই না। আপনি খেয়াল করেন আপনাকে কোর্স এনরোল করানো হয়েছিল কি বলে? জাস্ট উইকে 2টা ক্লাস হবে, এরকম ডেইলি সাপোর্ট সেশনের কথা বলা হয়েছিল। দ্যাট মিনস এটা আমাদের কাছ থেকে এক্সট্রা এফোর্ট, এবং এই এক্সট্রা এফোর্ট একমাত্র দেওয়ার কারণ হচ্ছে আপনি যাতে কোনো এআই ইউজ না করেন, নিজে শেখেন। যেমন এই যে মাহিনকে এটা আমি যদি সলভ করে দিতাম, মাহিন হচ্ছে এই ব্যাপারগুলো কখনো এইভাবে থিঙ্ক করতো না। আচ্ছা এখানে পার্সেন্টেজ দিয়ে আছে, এখানে 252 বসবে, 252 কিসে ইনপুট নিছে, এইভাবে সে থিঙ্ক করতো না। ঠিক আছে, একটা ব্যাপার হচ্ছে আমরা আমি এখানে বলবো না, এখানে এই ব্যাচে একজন আছে যে আহ, একবার ব্যান হয়েছিল, একদম ডিরেক্ট সে চ্যাট জিপিটি থেকে কোড নিয়ে পেস্ট করে দিছে। এবং কোডের দেখেন আমি আপনাকে শেখাচ্ছি, আপনার কোডের স্টাইল দেখলে আমি বুঝতে পারবো যে এটা আপনি লিখছেন নাকি অন্যজন লিখছে। এটা একটা পাওয়ার ইনস্ট্রাক্টরদের, যে আপনার কোড আমি এক পলক দেখলেই বুঝতে পারবো যেটা আপনি করছেন না অন্য কেউ করে দিছে। কারণ আপনার ভ্যারিয়েবল লেখার স্টাইল, তারপর হচ্ছে আপনার স্পেসিং এর স্টাইল, আপনার হচ্ছে সবকিছুর স্টাইল, এটা আমার দেখা, আমি দেখি প্রতিটা কোড। তো হুট করে আমি দেখলাম আপনি খুব স্ট্যান্ডার্ড ওয়েতে কোড লিখছেন, যেগুলো বেশিরভাগ এআই দিয়ে লেখাতে হয়। এবং এআই এ ওরা যে ভ্যারিয়েবল গুলো ইউজ করে সেগুলো দেখলে বোঝা যায়। এবং ভ্যারিয়েবল লেখার কিছু টাইপ আছে, ক্যামেল কেস, তারপর স্নেক কেস, এই যেগুলো নিয়ে আলোচনা করিনি, নেক্সটে করব। তো আপনি সবসময় ক্যামেল কেজে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেন, হুট করে আপনি স্নেক কেজে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছেন, তার মানে কিছু একটা সাসপেক্ট করা যায়। দেন আমাদের কাছে চ্যাট জিপিটির প্রিমিয়াম সাবস্ক্রিপশন আছে। আপনার কোডটা জাস্ট এআই কে দিব, জিজ্ঞেস করব কোডটা কি তোমার কাছ থেকে কপি করা কিনা, ও সুন্দর করে অ্যান্সার দিয়ে দিবে হ্যাঁ কোডটা আমার কাছ থেকে কপি করা। এন্ড এই সব কিছু এভিডেন্স প্রুফ পাওয়ার পরে তাকে আমরা ব্যান করি ব্যাচ নাম্বার 2-তে। দেন সে অনেক রিকোয়েস্ট করে অনেক কিছু করে, ব্যাচ 2 না ওর ব্যাচ 3 or 4 কোন ব্যাচে জানি খেয়াল নাই, সে বলে যে ভাই আমি আর কখনো এগুলা করবো না, আমাকে কাইন্ডলি ব্যাচ 7 এর অ্যাক্সেসটা দেন। তো অনেক রিকোয়েস্টের পরে তাকে আমরা ব্যাচ 7 এর অ্যাক্সেসটা দিই, এবং সে এখন কোনো কপি টপি করতেছে না, খুব সুন্দর করে নিজে নিজে সলভ করতেছে। প্রবলেম হলেই সে আমাদের সাপোর্ট সেশনে জয়েন করতেছে। আগে সেগুলো কিছুই করতো না, তাকে খুঁজেই পাওয়া যেত না। সে জাস্ট এআই দিয়ে প্র্যাকটিস প্রবলেম গুলো সলভ করে সাবমিট করে দিত। এন্ড তাকে এই পানিশমেন্টটা দেওয়ার কারণে সে এখন খুবই অ্যাটেন্টিভ, সে প্রতিটা প্রবলেম খুব ভালো মতো সলভ করে, কোনো এআই ইউজ করে না। বুঝতে পারছেন রুবিনা? ভয় পাওয়ার কিছু কারণ নেই, আপনি ব্যান হবেন না। ওকে, তারেক, এনি প্রবলেম? আর ভাইয়া আমার যে প্র্যাকটিস প্রবলেম 1 অ্যারিথমেটিক অপারেটরস, এটা তো স্ক্রিনশটটা অ্যাটাচ হয় না। যদিও আপনারা বলছেন স্ক্রিনশটটা অ্যাটাচ করা লাগবে না। এখন জিমেইলে যেয়ে দেখি কি আমাকে 0 দেখাচ্ছে একসময়। গ্রুপে মেসেজ করেছিলেন হ্যাঁ, এই ইস্যুটা? জি ভাই। বললাম এই ইস্যুটা গ্রুপে মেসেজ করেছিলেন? হ্যাঁ, করেছিলাম। ওয়েট, PP1 রাইট? জি ভাই, আর পিপি 0। PP1 আর PP0, এটা হচ্ছে PP1। আপনাকে জিরো জিরো দেয়া আছে রাইট? জি ভাই। আব্দুল কাদের, ডান লেটে সাবমিট করছিলেন নাকি? ভাইয়া কমেন্ট আপনি করার ইউ বলেছেন হ্যাভ টু অ্যাটাচ দ্য স্ক্রিনশট। ক্লাসের আগে সাবমিট করতে, আমি সেটা বুধবারও সাবমিট করেছি।
ওকে, আর কোনটা? PP0? জি ভাইয়া। শুধুমাত্র এটা না, আপনি কোড ফোর্সেসে প্রবলেম সলভ করতেছেন, এখানে যদি এআই দিয়ে কোড সলভ করেন সারা জীবনের জন্য আপনার আইডি ব্যান করে দিবে। ইভেন এটা যদি আপনি বেশ কয়েকবার 2 থেকে 3 বার কন্টিনিউ করেন, আপনি যে পিসি থেকে প্রবলেম সলভ করতেছেন ওটার আইপি অ্যাড্রেস সহ ব্লক করে দিবে। মানে ওই পিসি থেকে আর জীবনে কোড ফোর্সে চালাতে পারবেন না, তারা এতটাই স্ট্রিক্ট। তা আমি এতটুকু স্ট্রিক্ট কেন হব না বলেন? কারণ আমি চাই না নিজের হাতে আপনার ক্যারিয়ারটা ধ্বংস হোক, এত কষ্ট করে প্রোগ্রামিং শিখতে আসছেন। ভাইয়া আচ্ছা, রান টাইম আপনার এরর কেন আসে? রান টাইম এরর, আপনাকে তো এটা 100, আচ্ছা একটু ওয়েট। সাপোজ আপনি যদি কোন একটা সংখ্যাকে 0 দ্বারা ভাগ করেন তাহলে রান টাইম আসতে পারে। এখানে স্পেসিফিক ভাবে বলা যায় না, আপনার কোড দেখে বলতে হবে কেন রান টাইম এরর আসতে পারে। মাহিন, আপনার প্রবলেম ফিক্স করা হয়েছে। আচ্ছা, PP0 থেকে PP3 পর্যন্ত আর কারো কোনো ইস্যু আছে? আচ্ছা, যদি কোনো ইস্যু না থাকে আমরা কিন্তু সেশন অফ করে রাখব। অলমোস্ট 1 ভাইয়া আওয়ার পার হয়ে গেছে। আমার একটা কোশ্চেন ভাইয়া ছিল। অনেকক্ষণ যাবত হ্যাঁ ওয়েট তারেক, করতেছিলাম। হ্যাঁ শিওর তারেক। ভাইয়া আমার তো আজকে পরীক্ষা শেষ হয়েছে, তো অনেক প্যারা গেছে এই কয়দিন। তো যাই হোক, আজকে রিভিশন পরীক্ষা থেকে আইসে রিভিশনটা দিলাম, মানে পূর্বে যেগুলা পড়ছিলাম কোড ওগুলা রিভিজ দিলাম। তো আজকে যে আগের কোড গুলার প্রবলেম ছিল আজকে সেই সেম প্রবলেমই দিচ্ছে আমাকে। আমি কি কত পিপি, আমার কত নাম্বার? একটু দেখাচ্ছি। আচ্ছা তারেক, একটা মিনিট, তুমি তোমার প্রবলেমটা বের করো। রবিউল হাসান, হানিফ ভাই, PP0 থেকে PP3 তে কোনো প্রবলেম আছে? না ভাই নাই। হানিফ ভাই আছে? হানিফ ভাই আছেন? আসছি ভাই। আসলে আমি হঠাৎ করে ঢুকে গেছি, আমি আসলে ওই যে সির প্রবলেম সলিউশন করতেছিলাম, তো হঠাৎ করে ঢুকে গেছি মানে ও আচ্ছা এর আচ্ছা, মধ্যে। আমাদের লেট সাপোর্ট লেট সেশন, হয়ে গেছে অনেক। না না এটা হচ্ছে আমাদের ডেইলি সাপোর্ট সেশন। আমরা জাস্ট 30 মিনিটস করে দেখবো আপনারা যে প্র্যাকটিস প্রবলেম গুলো দেয়া আছে সেগুলো ঠিক মতো সলভ করতেছেন কিনা, এটাই আর কি। তো আমি এই প্র্যাকটিস প্রবলেমটা মেইনলি করা হয়েছে, সেশনটা নেওয়া হচ্ছে PP0 থেকে PP3 তে কোনো প্রবলেম আছে কিনা। সো আপনি সলভ করতে থাকেন, যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদেরকে জানান। আমি প্রথমে আমাদের আপডেট সেশনের টাইম সলিউশন অলরেডি করে ওভার হয়ে গেছে, আমরা জাস্ট আচ্ছা আরেকের ভাইয়া, প্রবলেমটা দেখে ফিনিশ করব। ভাইয়া ওই যে ঠিক আছে। ফাংশন প্যাটার্নের মধ্যে একটু প্রবলেম ছিল আপনার। জাস্ট হুম আমি ইউজার থেকে যে ইনপুটটা নিব ওইটাই জাস্ট হুম হবে, কিন্তু পরে যে প্যাটার্ন গুলো এগুলো আমার কেন ইউজার থেকে নিতে হবে, এটাই জাস্ট একটু প্রবলেম দিচ্ছিল। ওকে, কত নম্বর পিপিতে? পিপি 10 নম্বর, সরি ফাংশন প্যাটার্নের 10 নম্বর প্রবলেম থেকে আসলে 10 থেকে 16। PP11 এ 10 থেকে 16, তাই তো? হ্যাঁ, 10 থেকে 16। ওকে, আর ভাইয়া, আর হুম, আমার কি পূর্বে যেগুলা নতুন করে আসছে ওগুলো কি সলভ করতে হবে করলে বেটার। কন্টেন্ট পেলে? আই ট্রাই। ওকে, 10 থেকে 16, আচ্ছা আমি বুঝিয়ে দিচ্ছি। যদিও এটা এত এই পিপির সাপোর্ট সেশন না, সমস্যা নেই, আমি দেখা দিচ্ছি। ওকে, PP10 এ 10 নম্বর প্রবলেম হচ্ছে প্যাটার্নের প্রবলেম, এটা স্কোয়ার প্যাটার্ন। প্রথমে তুমি হচ্ছে 5 এটা হলো তোমার প্যাটার্নের কয়টা রো হবে সেটার সাইজ, যে তুমি 5টা রো হুম নিবা। তো 5 নিলাম, তার মানে তোমাকে 5টা রো ইনপুট দিতে হবে। তার মানে এটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। তো এই ইনপুট গুলো দেওয়ার পরে তোমাকে সেম টু সেম এই আউটপুটটা আসতে হবে। ক্লিয়ার? আমি করেছি, কিন্তু নিচ্ছে না। আমি যখন রান করি তখন ঠিক আছে, কিন্তু যখন সাবমিট করি তখন এরর দেখাইতেছে রেড। সাবমিট দিলে এরর আসতেছে।
আমি স্ক্রিনটা কি শেয়ার করো। স্ক্রিনটা শেয়ার করবো? আচ্ছা। হ্যাঁ। আসছে। এই যে ওকে, স্ক্যানএফ পার্সেন্টেজ ডি, এন অফ এন, 5টা রো 5টা কলাম, ঠিক আছে। আই লেস দেন এন, আই জে লেস দেন এন, অ্যারে অফ আই, অ্যারে অফ জে। আমি যখন এটা রান করি তখন হুম ঠিক আছে, সাবমিট করলে ওকে, আমি রানের আউটপুটটা দেখি। রানের রানার আউটপুটটা, আউটপুট। হ্যাঁ রান করো, কোড রান করো, মানে কোড রান করার পরে কি আউটপুট আসে সেটা দেখি। এই যে ওকে, মেবি এক্সট্রা কোনো স্পেস প্রিন্ট হচ্ছে। আমি 1 মিনিট, আমি হচ্ছে এটার চেকিং প্যানেলটা একটু দেখে আসি যে চেকিং প্যানেলে ওই এক্সট্রা স্পেস সহ প্রিন্টটা নিচ্ছে কিনা। নয়তো অথবা তোমাকে প্রিন্ট আচ্ছা, করার সময় ওইখানে আরেকটা কোনো জিনিস ইফ এলস দেখি। ইউজ করতে হতে পারে। জাস্ট এ মিনিট, দাঁড়াও এটাকে এই যে ফিক্স করি। আচ্ছা ওয়েট। আচ্ছা, এখানে একটা ইস্যু হতে পারে, এটা দেখো ব্যাপারটা কি হচ্ছে। 10 নম্বর প্রবলেমে যাও, তোমাকে যে ইস্যুটা হ্যান্ডেল করতে হবে। 10 নম্বরে যাও। 10 নম্বরে। হ্যাঁ, হ্যাঁ, এখানে একটা কেস দেখো, কি করতেছো, ফুল স্ক্রিন করো। সরি। আচ্ছা, দেখো এখানে খুব ক্রিটিক্যাল একটা জিনিস, ক্রিটিক্যাল না, খুব ইজি বলবো, এটাকে তোমাকে থিঙ্ক করতে হবে যে যখন তুমি 5বার প্রিন্ট করতেছো, তখন দেখো লাস্ট বার যখন তুমি 1টা প্রিন্ট করতেছো তখন ওই 1-এর পাশে একটা এক্সট্রা স্পেস প্রিন্ট হচ্ছে, খেয়াল করতেছো? পার্সেন্টেজ ডি এর পরে 22 নাম্বার লাইনে জি জি যে স্পেসটা দিচ্ছ, জি এরকম ধরো লাস্ট 1-এ গিয়ে একটা এক্সট্রা স্পেস প্রিন্ট হচ্ছে, তারপর 2 নাম্বার রো এর লাস্ট 2-তে গিয়ে একটা এক্সট্রা স্পেস প্রিন্ট হচ্ছে, 3 নাম্বার লাইনের লাস্ট 3-এর পরে একটা এক্সট্রা স্পেস প্রিন্ট হচ্ছে। এইভাবে প্রতিটা লাইনের শেষে একটা করে এক্সট্রা স্পেস প্রিন্ট হচ্ছে। এন্ড দিস ইজ দ্য কর্নার কেস অফ দিস প্রবলেম। তোমাকে এমন ভাবে এখানে প্রিন্ট করতে হবে, প্রিন্ট করার সময় এমন ভাবে তোমাকে সিচুয়েশনটা হ্যান্ডেল করতে হবে যে লাস্ট 1-এ গিয়ে যাতে কোনো এক্সট্রা স্পেস প্রিন্ট না হয়। এখন এই প্রবলেমটা এইভাবে সলভ করা যায় যে দেখো, তোমাকে এমন ভাবে ডিসিশন নিতে হবে যে যখন তুমি 1গুলোকে প্রিন্ট করতেছো তুমি কি লাস্ট 1-এ আসো কিনা। যদি লাস্ট 1-এ থাকো তাহলে স্পেস প্রিন্ট করা যাবে না, আর যদি লাস্ট 1-এ না থাকো তাহলে স্পেস প্রিন্ট করতে হবে। এখন তুমি বুঝবা কিভাবে তুমি লাস্ট 1-এ আসো। দেখো, প্রথম 1টা তুমি প্রিন্ট করতেছো তখন তোমার ইন্ডেক্স নাম্বার 0, মানে জের ভ্যালু 0। তারপরে সেকেন্ড 1 প্রিন্ট করতেছো, জের ভ্যালু 1। এরকম ভাবে তুমি যখন লাস্ট 1টা প্রিন্ট করতেছো তখন কিন্তু জের ভ্যালু 4, এন্ড দিস ইজ ইউর লাস্ট ইন্ডেক্স। এন্ড লাস্ট ইন্ডেক্সে আসলে ওই পার্সেন্টেজ দিয়ে পরে স্পেসটাকে প্রিন্ট করা যাবে না। এই কর্নার কেসটা তোমাকে হ্যান্ডেল করতে হবে, যেটা নর্মালি প্যাটার্নের প্রবলেমে এই টাইপের কেস তোমাকে হ্যান্ডেল করতে হয় না বিভিন্ন ওয়েবসাইটের প্রবলেমে। বাট তুমি যখন কোড ফোর্সেসের প্রবলেম সলভ করতে যাবা তখন তোমাকে এই ধরনের সিচুয়েশন হ্যান্ডেল করতে হবে। মূলত এটা একটা কোড ফোর্সেস থেকে নেওয়া প্রবলেম। আমরা এটা প্র্যাকটিস প্রবলেম হিসেবে দিছি যাতে করে অ্যাসাইনমেন্টে গিয়ে তুমি এই প্রবলেমে আর না পড়ো। বুঝতে পারছো? কোড ফোর্সেস এর প্রবলেম গুলো থেকেও প্ল্যাটার্নের করছিলাম, কিন্তু ওই সবের মধ্যে এতগুলা প্রবলেম আসে নাই। আবার এটার মধ্যে আচ্ছা, একেবারে সেম প্রবলেম। এই যে যদি না থাকে তাহলে এটা আমাদের নিজে, এটা কি ইউজার থেকে নেব? এই যে এটা কি ইউজার থেকে নেব, এই যে স্টার গুলা? হ্যাঁ ইউজারের কাছ থেকে নিবা। না, এটা কি ইউজার কাছ থেকে নিতে হবে নাকি? এই যে না 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 না, ইনপুট। এটা ইউজারের কাছ থেকে নিতে হবে না। এটা হচ্ছে তুমি 5 প্রেস করবা, তোমার আউটপুট ফরম্যাটটা এরকম হবে। আচ্ছা, তাহলে এটা কোশ্চেনে মিস্টেক আছে, আমি ফিক্স করে দিচ্ছি। এটা ইউজারের সেম কাছ থেকে প্রবলেম নিতে হবে। তো আছে, এই যে এগুলো তো আছে। আর এটাও কি ইউজার থেকে নিতে হবে? ওকে, ওয়েট, কত নম্বর প্রবলেমে এই প্রবলেমগুলো আছে? প্রবলেম নাম্বার 12-13-তে না? শুরু হ্যাঁ। হয়েছিল আপনার 12 থেকে। ওয়েট, ভাইয়া জাস্ট এ মিনিট আনিকা, ওয়েট। একজন সলভ ফিক্স হোক তারপর আপনারটা। না ভাইয়া, মানে এই 10 নম্বর প্রবলেমে হুম একটা কোশ্চেন ছিল আমার। আচ্ছা, একটু ওয়েট করেন। আমি একটু এডিট প্যানেলে চেঞ্জ করতেছি, টাইম দেন।
আর ভাইয়া ওই যে আপনাদের ভার্সিটি থেকে একটা অ্যাসাইনমেন্ট দিছিল আমারে। কোন ভার্সিটি থেকে? আপনাদের আইবিইউটি। আচ্ছা ওয়েট, ওই বিষয় নিয়ে পরে কথা বলতেছি। ওগুলো সলভ করে এটা দিছি ইস্টারের মধ্যে প্রায়। একাডেমিতে। ওকে, আপনি পেজ রিলোড করেন, কারণ স্পেসিফিক কোনো ভার্সিটির কোশ্চেন সলভ করে আমি দিই না। আর না ওকে, দেওয়া লাগবে না, জাস্ট আচ্ছা স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। আবার স্ক্রিন শেয়ার করবো। হ্যাঁ স্ক্রিন শেয়ার অফ করে দিছেন। আমি তো পুরো ক্লোজে করে দিলাম। হুম হুম হুম। তারেক ফার্স্ট। Okay, go to problem number 11. Okay, I think আপনার ইস্যু সলভ। আচ্ছা 11 এ এখনো এটা আছে। ওয়েট, ও আচ্ছা 11টা ফিক্স করা হয়নি, সেভ করা হয়নি মেবি। পেজটা রিলোড করেন, জাস্ট পেজটা রিলোড করেন ওয়ান কম্পাইলারে, যে পেজে আছেন এই পেজটা রিলোড করেন। রিলোড রিলোড রিলোড। হ্যাঁ 11 নম্বরে যান। ওকে, এবার হচ্ছে আপনাকে 4 নিতে হবে এবং 4টা রো প্রিন্ট করতে হবে এরকম ভাবে। এবার ঠিক আছে? এটা মেবি মডারেটর প্যানেল থেকে যখন কোশ্চেন অ্যাড করা হয়েছে হ্যাঁ তখন এবার একটু ঠিক মিস্টেক আছে। হয়েছে। হ্যাঁ এবার এগুলো ঠিক আছে, দেখি তো হয় কিনা। ওকে, এখন এখানে যেটা বললাম যে আপনাকে ওই স্পেস গুলো হ্যান্ডেল করতে হবে, যেটা স্পেশালি আমি অ্যাড করছি এটা হ্যান্ডেল করার জন্য, কারণ রেগুলার প্যাটার্ন প্রবলেমে ওই জিনিসটা থাকে না যেটা আমি অ্যাড করছি। এবং আপনি যদি এই কেসটা হ্যান্ডেল করতে পারেন তাহলে আমি বুঝবো যে লুপের সাথে ইফ এলসে যে কম্বিনেশনটা সেটা আপনি খুব স্ট্রংলি বুঝতে পারছেন। এই জিনিসটা মানে এনশিওর করার জন্য যে আমাদের স্টুডেন্টরা নেস্টেড লুপের সাথে ইফ এলস তারপরে ইন্ডেক্সিং মানে স্পেসিফিক একটা ইন্ডেক্সকে ধরে কন্ডিশন অ্যাপ্লাই করতে পারতেছে কিনা সেটা চেক করার জন্য, যে একটা লুপ থেকে একটা ইন্ডেক্স নাম্বার আসতেছে ডাইনামিক্যালি, সেই ইন্ডেক্স নাম্বারটা ধরে কন্ডিশনালি সেটাকে হ্যান্ডেল করতে পারতেছে কিনা সেটা চেক করা। এবং এটা হচ্ছে রিয়েল লাইফ অনেক কাজে দিবে যখন ডেটাবেস থেকে ডেটা ফেচ করবেন, এই জন্য এই প্রবলেমটা দেয়া। বুঝতে পারছি, তাহলে আমাকে লাস্টে যাতে স্পেস না হয় সেই দিকে হ্যাঁ, খেয়াল প্রতিটা রাখতে রোতে হবে। যে লাস্টে আপনি একটা স্পেস প্রিন্ট করে ফেলতেছেন এটাকে হ্যান্ডেল করতে হবে, এবং এটাকে যদি হ্যান্ডেল একবার করতে পারেন সবগুলো প্রবলেম সলভ হয়ে যাবে। এখন কিভাবে হ্যান্ডেল করবেন এটা আমি কিন্তু বলে দিছি, কোড করে দেখাইনি, বাট আমি ওই হিন্টস দিছি, তো হিন্টস থেকে আপনাকে বুঝে বুঝে সলভ করতে হবে। হ্যাঁ আমি বুঝতে পারছি। আচ্ছা ঠিক ওকে আছে। ফাইন। আনিকা এবার কোশ্চেন করেন, কি ছিল? ভাইয়া আপনি স্ক্রিনটা শেয়ার করেন না। একটু জোরে বলতে হবে আনিকা। না ভাই, এই যে আজিজ ভাইয়া যে প্রবলেমটা দেখাচ্ছিলেন না ওইটাতেই, হ্যাঁ মানে হ্যাঁ 10 নাম্বার প্রবলেমে ভাই হ্যাঁ উনি যে মানে শেষের দিকে যে প্রবলেমে আপনি বলতেছিলেন না যে শেষের প্রবলেমের মানে নাম্বারটার সাথে হলো একটা স্পেস ক্রিয়েট হচ্ছে, ভাই আমি তো ওইখান থেকেই ব্রেক করতেছি না পরের এতে লাইনে। হ্যাঁ। তো ভাই এখানে এক্সট্রা স্পেস কি করে মানে আপনার ক্রিয়েট হচ্ছে? ওকে গ্রেট, গ্রেট কোশ্চেন। আমি অবশ্যই অলরেডি একবার বুঝিয়ে ফেলছি, এটা আবার দেখাচ্ছি। আমাদের কোর্সে প্যাটার্নের প্রবলেমগুলা একটু অন্যরকম আর কি, মানে অন্যরকম বলতে একটু চ্যালেঞ্জিং। দেখেন, থিঙ্ক অ্যাবাউট আপনি এই রোটা প্রিন্ট যখন করতেছেন, আপনি কোডটা লিখছেন এইভাবে যে প্রিন্টএফ পার্সেন্টেজ ডি, বা আচ্ছা পার্সেন্টেজ ডি 1 প্রিন্ট করার জন্য, এন্ড একটা স্পেস রাখতেছেন কেন? কারণ এই যে 1 এর পরে স্পেস প্রিন্ট করতে হবে, এই 1 এর পরে আবার স্পেস প্রিন্ট হবে, এই জন্য। প্রবলেমটা কোথায় হচ্ছে খেয়াল করেন, আপনি যখন 1টা প্রিন্ট করছেন তখন একটা স্পেস দিছেন, তার মানে আউটপুটে এরকম ভাবে আসতেছে 1 তারপর একটা স্পেস, আমি স্পেসকে আন্ডারস্কোর দিয়ে বোঝাচ্ছি, খেয়াল করবেন। তারপর এই 1টা প্রিন্ট করছেন, এই 1টার সাথে একটা স্পেস প্রিন্ট হয়েছে, 1 স্পেস, আবার 1 স্পেস, 1 স্পেস, 1 স্পেস, 3টা। খেয়াল করেন
এই ওয়ান এর জন্য এই ওয়ান আর এই ওয়ান এর জন্য স্পেস এটা, এই ওয়ান আর এই ওয়ান এর জন্য স্পেস এটা, এই ওয়ান আর এই ওয়ান এর জন্য স্পেস এটা, এবং এই ওয়ান আর এই ওয়ান এর জন্য স্পেস এটা। তাহলে এইটা কি আপনি বাড়তি প্রিন্ট করতেছেন না? আপনি এটা প্রিন্ট করার পরে ব্রেক করতেছেন। আপনি ব্রেক করতেছেন বা নিউ লাইন প্রিন্ট করতেছেন, যাই করেন না কেন, আপনি কিন্তু এইটা প্রিন্ট করে তারপরে ব্রেক করতেছেন, তারপরে আপনি নেক্সট লাইনে যাচ্ছেন। তো এই স্পেসটা কেন আমি দিব? এই ওয়ানের পরে তো আমার কোনো স্পেস দরকার নেই। এ কি ভাইয়া বোঝা যায় এটা প্রিন্ট ভাই হচ্ছে? আমার হয়ে গেছে। আমার প্রবলেম সলভ। থ্যাংক ইউ ভাইয়া। বুঝি নাই তারেক, আরেকবার বলো। বলতেছি আমার প্রবলেম সলভ হয়ে গেছে গা। থ্যাংক ইউ আচ্ছা, ইটস এই গ্রেট, জন্য। ইউ মোস্ট ওয়েলকাম। আনিকা কি বুঝতে পারছেন যে কোথায় ইস্যুটা হচ্ছে? জি ভাইয়া বুঝতে পেরেছি। মানে হুম, এটা আসলে এডিশনালি হচ্ছে, এজন্য ভাই আপনি ইফ এলস দিয়ে এটার সাথে আরেকটা কন্ডিশন অ্যাড করতে বলতেছেন এই লুপের মধ্যে, মানে এক্স্যাক্ট, ইন্টারনাল লুপের মধ্যে। এক্স্যাক্টলি। আপনি প্যাটার্নের প্রবলেম যদি এরকম না করে করে সলভ করেন, মোট কথা প্রবলেম সলভিং এর জগতে যদি ড্র না করে করে যখন একটা প্রবলেম সলভ হচ্ছে না, কর্নার কেস আসতেছে, তখন আপনি খাতা কলম না নিয়ে বসলে এটা জীবনেও সলভ করতে পারবেন না। ইটস কিন্তু ইম্পসিবল। ভাইয়া এই সেম প্রবলেম গুলো আপনার কোড ফোর্সে পাই নাই তো। হ্যাঁ, আপনি পান নাই, কিন্তু আসতে কতক্ষণ? কোড আচ্ছা ফোর্সেস ভাইয়া। এই ধরনের ক্রিটিক্যাল প্রবলেম দেয় না, বা এটার সাথে এটা জিনিসটা অ্যাড করে নাই, বাট আমরা অ্যাড করেছি। আচ্ছা ভাইয়া। কোনো না কোনো একটা রিজন তো আছেই। এমনি এমনি তো আর অ্যাড করি নাই, কোনো না কোনো রিজন আছে। এটা দিয়ে আমি অনেক কিছু চেক করতেছি আপনার। আপনি একটা স্পেসিফিক ইন্ডেক্সের মাধ্যমে ওই ইন্ডেক্সটাকে ধরে আপনি একটা কন্ডিশন অ্যাপ্লাই করতেছেন। এই যে স্কিলটা, এই স্কিলটা অনেক দরকার আছে। যখন আপনি একটা সফটওয়্যার বানাবেন, ডেটাবেস থেকে ডেটা আসবে, তখন আপনি ডেটা দেখতে পারবেন না। ডেটা ডেটা তো ডেটাবেসে, ওইটার অ্যাক্সেস ভাইয়া আপনাকে একটা দিবে না। কোশ্চেন ছিল, আমার যে বলেন। 4 নাম্বার ইন্ডেক্সটা আছে এটার সাথে কি মানে এই একটা ইন্ডেক্সের মধ্যে কি আপনার ওয়ান প্লাস একটা স্পেস দুইটাই আছে? চার আপনি নাম্বার সেটা ড্র ইন্ডেক্স। করে দেখেন, আপনি প্রিন্টএফ এর মধ্যে কি কি দিছেন, কি কি প্রিন্ট হচ্ছে, সেটা আপনি ড্র করেন, আমি যেভাবে ড্র করলাম। জি ভাই আমি ড্র করছি অলরেডি, কিন্তু আমি হুম, স্পেস গুলো তো দেই নাই। কারণ মিডিলে যদি আমি একটা সংখ্যা লিখি তাহলে তো সামনে পিছে দুই জায়গায় স্পেস থাকেই। একটা বক্সের মিডিলে যদি সংখ্যা লিখি, কিন্তু এখানে তো এরকম বক্স আমরা মানে ইমাজিন করতেছি না, এখানে তো আমার সামনে স্পেস নাই, এটা জাস্ট একটা সাইড থেকে শুরু হয়েছে। এজন্যই ভাই আমি আস্ক করছিলাম যে আসলে এটা কি থাকে কিনা। আপনি একটা ডাবল কোটেশনের ভিতরে পার্সেন্টেজ দিয়ে দিতেছেন, এই পার্সেন্টেজ দিয়ে জায়গায় ওয়ান প্রিন্ট হচ্ছে, তারপর পার্সেন্টেজ দিয়ে জায়গায় একটা স্পেস দিয়ে তারপর ডাবল কোটেশনটা ক্লোজ করতেছেন। তার মানে একদম প্রথমে যে ওয়ানটা, এই ওয়ানের আগে তো কোনো স্পেস থাকবে না, এই ওয়ানের আগে তো কোনো স্পেস থাকবে না, কারণ শুরু করছেন কি পার্সেন্টেজ দিয়ে, তাহলে এখানে ওয়ান বসে যাবে, তারপর একটা স্পেস প্রিন্ট হবে, তারপরে আবার যখন লুপটা ঘুরবে তখন আবার পার্সেন্টেজ, আবার আপনি এই লাইনটা এক্সিকিউট করতেছেন, তাহলে এই লাইনটা আবার এক্সিকিউট করা মানে কি পার্সেন্টেজ ডি ভাই আমি স্পেস। বুঝতে পেরেছি তো ভাইয়া, এই ইনার লুপের আগে কি আমি এটা ঠিক করব মানে ইফ এলস কন্ডিশন দিয়ে, নাকি এই ইনার লুপটা শেষ হওয়ার কোথায় পরে? ফিক্স করবেন এটা তো আমি জানি না, ওইটা তো আপনার লজিক, আপনি কিভাবে এটাকে হ্যান্ডেল করবেন, বাট স্পেসিফিক প্রবলেমটা কি সেটা আমি আপনাকে বলে দিছি। এবার জি ভাই আপনাকে আমি থিঙ্ক বুঝতে করতে হবে আপনি পেরেছি। কোড কিভাবে করবেন। ইয়েস, কোড আর করার ভাই জবটা আর আপনার। এটা নিয়ে ভাই আচ্ছা, আরো ওয়ান পড়া মিনিট। লাগবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। এখানে আমরা যারা আছি, তারেকের প্রবলেম ফিক্স, হানিফ ভাই, আপাতত পিপি 0 থেকে পিপি 3-তে আমাদের কোনো প্রবলেম নাই, এন্ড এটাই আমাদের আজকের সেশনের গোল ছিল। তো পিপি 0 থেকে পিপি 3-তে যদি কোনো প্রবলেম না থাকে আমরা লেফট নিতে পারি, আমরা সাপোর্ট সেশন ক্লোজ করব। হানিফ ভাই আছেন? কারণ আমরা সবাইকে একসাথে অ্যালাইন করে আগাতে চাচ্ছি, কেউ পিপি 7-এ থাকুক আর কেউ পিপি 0-তে আটকে থাকুক এটা চাচ্ছি না। তারেক হচ্ছে আগের ব্যাচের পিপি 6-এর অলরেডি ব্যাচ ক্লোজ, বাট সে একটু প্রবলেমের কারণে আটকে গেছে, এই জন্য তাকে আমি হেল্পটা করলাম। বাট আমি চাই না সাপোজ ব্যাচ 7-এ আপনি একজন পিপি 0-তে আটকে আছে, কিন্তু আমি আপনাকে পিপি 5-এ হেল্প করতেছি, যেটা এখনো ক্লাসই হয় নাই, তাহলে অন্যরা বোরিং ফিল করবে। ওকে, রবিউল, প্রবলেম আছে কোনো?
না ভাই। ওকে ফাইন। আচ্ছা ঠিক আছে, যদি আমাদের প্রবলেম যেহেতু নাই আমরা সাপোর্ট সেশন ক্লোজ করতেছি, ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাই।